নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। একটু দেরিতে হলেও ঈদ মোবারক বলতে চাই। আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি তিনি বাংলাদেশের চলচ্চিত্রের বিশ্বায়নের সবচেয়ে আমি বলবো যারা ভূমিকা রেখে চলেছেন এখনও তাদের মধ্যে অন্যতম সেই গুণী নির্মাতা। এখন দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে, শুরু থেকেই অবশ্য নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। বইমেলা, শিল্পকলা, মঙ্গল শোভাযাত্রা, বাউল আসর, এসব ক্ষেত্রে নানা মতের সমন্বয় ছিল সত্যিকারের একটি কঠিন বিষয়। তার দায়িত্বের প্রায় 4 মাসে সংস্কৃতি জগতে উত্তরণ কতটা হলো, আমরা আসলে কি দেখতে পাচ্ছি এখন আর কি দেখতে চাচ্ছি, এসব নিয়ে কথা বলার জন্য আমি স্বাগত জানাচ্ছি। আমি যাকে নির্মাতা পরিচালক বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যিনি আমার আসলে একই ক্লাসে, একই ছাদের নিচে এলিমেন্টারি ক্লাসে একই ক্লাসে যাওয়া বন্ধুও বটেন, সেই মোস্তফা সরোয়ার ফারুককে আপনাকে দেখে আসলে খুবই ভালো লাগছে। আপনি উপদেষ্টা হওয়ার পর মানে সরকারি দায়িত্বে যাওয়ার পর এই প্রথম আপনার সঙ্গে আমার একটা সামনাসামনি দেখা হচ্ছে। যদিও আপনার সঙ্গে মানে আমার বন্ধুত্ব আমি বলবো 30 বছরের, আমরা সহকর্মী ছিলাম, বন্ধু ছিলাম, সহপাঠী ছিলাম। আপনাকে আসলেই স্বাগত জানাই এবং আপনার মূল্যবান সময় থেকে আপনি আমাদেরকে দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতাও বটে। থ্যাংক ইউ খালেদ ভাই। আমি প্রথমেই যে বিষয়টার প্রতি আসলে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আপনার এবং আপনার সরকারের নানা ধরনের সিদ্ধান্ত এবং আচরণে বোঝা যায় যে আপনারা কোনো একটি পক্ষে মানে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হতে চান না। আপনারা এদিকে বা ওদিকে আপনাদেরকে মানে কোনো একটা কর্নারে, কোনো একটা চরম ভাবাপন্ন জায়গায় আপনারা যেতে চান না, বরং মধ্যপন্থাটাই আপনারা মনে করেন সর্বোৎকৃষ্ট পন্থা। সেখানে সবাইকে একীভূত করা, সবাইকে একসাথে আনাও আপনাদের উদ্দেশ্যের মধ্যে একটা আমরা দেখতে পাই। আপনি কি ছোট করে একটু বলবেন যে এই জায়গায় আপনি কতটা সফল হবেন? বিশেষ করে আপনি কিছুদিন পরে আপনি পয়লা বৈশাখের অনুষ্ঠান করবেন, যেটা আপনি সবচেয়ে ইনক্লুসিভ অনুষ্ঠান আপনার করতে হবে, করবেন সেরকম দেখা যাচ্ছে। আপনি ঈদের অনুষ্ঠান করলেন, যেটা আসলে অনেক বছর পরে বাংলাদেশে আবার এত জাঁকজমক পরে পূর্ণভাবে ঈদ অনুষ্ঠান হলো, যেটা অনেকে বলছেন। তো আপনি কিভাবে বাংলাদেশের মতো বাংলাদেশের মানুষ আমরা যেখানে চরমভাবে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত, সেখানে আপনি মাঝ রাস্তায় হাঁটতে কতটা সক্ষম হচ্ছেন বা মাঝ রাস্তায় আসলে হাঁটতে চাচ্ছেন কিনা? ধন্যবাদ খালেদ ভাই। আমি তো বরং উল্টাটা দেখি। আমি তো দেখি যে বাংলাদেশের মানুষ আসলে সবসময় মধ্যপন্থী। বাংলাদেশ মানুষ কোন ধরনের চরমপন্থা পছন্দ করে না। এবং আপনি যদি, আমি প্রায় আমার বিভিন্ন ইন্টারভিউতে আমার মায়ের উদাহরণ দেই বা আমার ছোটবেলার উদাহরণ দেই, এবং আমি সেখানে উদাহরণ দিতে গেলে দেখি যে বাংলাদেশের মানুষকে আপনি যদি কোনো একটা এক্সট্রিম এন্ডে ঠেলে দিতে চান, তারা সেটা পছন্দ করে না। এবং আজকে যে আমরা সরকারে বসে একটা দায়িত্ব পালন করছি, এই দায়িত্বটা আজ আমাদের হাতে এসছে বা আমাদের কাঁধে এসছে, এটার পিছনে যে 5ই আগস্টে যে একটা বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, এবং সেই গণ অভ্যুত্থান আমরা যদি রিওয়াইন্ড করতে থাকি, তাহলে আমরা পিছনে গেলে দেখতে থাকবো যে 36 দিনের যে আন্দোলনটা হলো, সে আন্দোলনটা আসলে 16 বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ। এটা অ্যাপারেন্টলি একটা রাজনৈতিক ঘটনা হলো, আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক ঘটনা। সাংস্কৃতিক ঘটনা এই অর্থে বলছি যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের রাজনীতির মূল জিনিসটা ছিল যে তারা একটা কিছু ফিল্টার বানিয়েছিল, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, বাঙালি সংস্কৃতির পক্ষ বিপক্ষ, শুদ্ধ সংস্কৃতি, অশুদ্ধ সংস্কৃতি, অপসংস্কৃতি, এরকম নানা ফিল্টার বানিয়ে তারা বলে দিত যে ওকে রক মিউজিক এটা অপসংস্কৃতি, ওকে বোরখা এটা ইসলামী সংস্কৃতি, ফলে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ না। এরকম করে আদারাইজেশন তারা খুব করতো। এবং কেউ যদি তার সমালোচনা করতো, তখন অন্য কোনো ফিল্টারে যদি বা অন্য কোনো লেন্সে যদি তাকে বাদ না দেওয়া যেত, তখন বাদ দিত এই বলে উনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এই যে আদারাইজেশনটা হয়েছিল, এই আদারাইজেশনের ফলে কিন্তু বাংলাদেশে একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি 5 আগস্টে। 5 আগস্টের পরে আমাদের সরকারের, আমরা তো অন্তর্বর্তী একটা সামান্য সময়ের জন্য আছি, আমরা অনেক বেশি কিছু পরিবর্তন করতে পারবো না। মানে 5 বছরের সরকার যা করতে পারে আমরা এই কয়দিনে সেটা করতে পারবো না। কিন্তু আমাদের একটা বড় কাজ হচ্ছে ট্রেনটাকে লাইনে তোলা। আমি মনে করি আমাদের সরকার সেটা
সাকসেসফুলি করতে পারছে এখন পর্যন্ত। এবং দ্বিতীয় আরেকটা বড় দায়িত্ব আমাদের, সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল সেট করা বা একটা পরিষ্কার ইঙ্গিত দেয়া, যে ইঙ্গিতটা হচ্ছে যে বাংলাদেশ আর বিভাজনের পথে আগাবে না। বাংলাদেশ যদি সামনে আগাতে হয় তাহলে সবাই মিলে এক হয়ে আগাতে হবে। এই দেশে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, শুধু বাঙালি যে তা না, বাঙালি, চাকমা, মারমা, গারো অনেকে আছেন, এবং প্রত্যেকেই তার তার বিশ্বাস, তার তার মত নিয়ে থাকবেন, এতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হয় যখন এক দল আরেক দলকে নালিফাই করতে চায়। এই যে নালিফিকেশনের খেলাটা, এই যে বাতিলকরণের প্রক্রিয়াটা, এটা আমরা গত 15 বছর 16 বছর দেখেছি। এবং একটা বাতিলের প্রতিক্রিয়ায় কিন্তু আরেকটা বাতিল তৈরি হয়, মানে এক চরমপন্থা আরেক চরমপন্থাকে অক্সিজেন যোগায়। এটা সবসময় ইতিহাস তাই বলে। আমরা বিশ্বাস করি যে আমরা সবাই মিলে, বাংলাদেশের সব মানুষ, আমরা যদি আমাদের ভিন্নতা থাকবে, আমাদের চিন্তার বৈচিত্র্য থাকবে, আমাদের জাতিসত্তার বৈচিত্র্য থাকবে, কিন্তু সেই বৈচিত্র্য নিয়েও আমরা যদি এক হয়ে এগোতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। ফারুক ভাই, আমার আসলে প্রশ্নটা ছিল যে আপনি কতটা পারতেছেন। যেমন ধরেন, আপনি যখন এই কথা বলতেছেন, অনেক মানুষ আপনার কথা শুনতেছেন, তাদের কেউ কেউ বলতেছেন যে, ধরেন এইবারের ঈদ উৎসবটার কথাই যদি ধরি, কেউ কেউ এরকম বলতেছেন যে আপনি ঈদ উৎসবের যে ঈদের আনন্দ মিছিল, সেইটাতে কিছুটা পৌত্তলিকতা ঢুকিয়ে দিয়েছেন। পহেলা বৈশাখের যে পৌত্তলিকতা, আমি সবই কোট আনকোট করছি, পয়লা বৈশাখের যে পৌত্তলিকতা, তাতে আপনি কিছুটা ধর্ম ঢুকিয়ে দিবেন, কারণ আপনি একটা মেল্টিং পটের মধ্যে দিয়ে আসলে সবাইকে একীভূত করতে চান। আপনি কি এই ব্যাপারটাকে সেকেন্ড করেন, যে তাদের এই মতামতটাকে? না, আমি প্রথমে একটু পরিষ্কার করার জন্য বলি, ফর রেকর্ডস। প্রথম কথা হচ্ছে, আমরা যখন সবাই মিলে একটা সরকার চালাচ্ছি, অন্য যে কোনো মন্ত্রণালয়ের সাফল্য এবং ব্যর্থতা আমি ওন করি। আমার মন্ত্রণালয়ের সাফল্য ব্যর্থতা অন্য মন্ত্রণালয় ওন করে, এবং এটা হচ্ছে টিম, এটা হচ্ছে টিমের ব্যাপার, এবং আমরা টিম ইউনুস এইভাবে কাজ করছি বলে আমি বিশ্বাস করি। কিন্তু ফর রেকর্ডস একটা পরিষ্কার করার জন্য বলা প্রয়োজন যে এই যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে চাঁদ রাতে শিল্পকলা একাডেমিতে ঈদ উৎসব শুরু করেছি। এটা এবার শুধু আমরা ঢাকা শিল্পকলায় করেছি, সামনের ঈদে সমস্ত শিল্পকলায় বিভিন্ন জেলা শহরে ছড়ানো হবে। এবার যদি আমরা আসি হচ্ছে ঈদ মিছিলের প্রসঙ্গে, আমাদের যখন চাঁদ রাতের উৎসবের প্রস্তুতি চলছিল, ওই সময় আমাকে আসিফ ফোন করে, আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, আমাদের এলজিআরডি উপদেষ্টা। উনি আমাকে বলেন যে, ফারুকি ভাই, এরকম তো একসময় ঈদের মিছিল ছিল, চল এটা তো আমরা আরেকবার রিভাইভ করতে চাই। আমি বলছি গ্রেট আইডিয়া। এবং এটা আমরা যে কালচারাল পলিসি এক্সিকিউট করতে চাই বাংলাদেশে, সেই পলিসির সঙ্গে এটা পারফেক্টলি ম্যাচ করছে, লেটস ডু ইট টুগেদার। সো এটা মূলত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আয়োজন। আমরা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র হেল্প করতে পেরেছি দুইটা জায়গায়, কারণ আমরা নববর্ষ এবং আমাদের আয়োজন নিয়ে এত ব্যস্ততার কারণে, নববর্ষে এবার আমাদের হিউজ এঙ্গেজমেন্ট। আমি নববর্ষের প্রোগ্রামের তালিকা বললে হয়তো এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো ফলে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেটা করেছি সেটা হচ্ছে, র্যালি গিয়ে মানিক মিয়া এভিনিউতে মেশার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়, ওই অনুষ্ঠানটা সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পকলা একাডেমির মাধ্যমে আয়োজন করেছে। আর এছাড়া এই অনুষ্ঠানে, এই ঈদের মিছিলের প্রচারণার জন্য বাংলাদেশের 1 নম্বর ফিল্ম স্টার শাকিব খান থেকে শুরু করে আফরান নিশো, আরো অনেকে ভিডিও বাইট দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছে। এই উদ্বুদ্ধকরণের কাজগুলোতে আমাদের মন্ত্রণালয় হেল্প করেছে। ওকে, এবার যদি আসি আমরা ঈদ মিছিলের প্রসঙ্গ, জি, ঈদ মিছিলের যে মোটিভগুলোর কথা বলা হচ্ছে, এই মোটিভগুলো আমি আবারও বলছি, তারা আমাদেরই কি বলে ভ্রাতৃপ্রতিষ্ঠান, ফলে আমি ডিফেন্ড করছি মনে হতে পারে, কিন্তু আমি বলতে চাই যে এটা অনেক তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে। এবার মাত্র 6-7 দিনের আয়োজন, ফলে ইভেন্ট কিউরেশনে অনেক রকমের জিনিস আছে, যেটা আমি শিওর আমাদের ঢাকা সিটি কর্পোরেশন এটা থেকে তারা লেসন নিয়েছে, এবং আপনার পরের ঈদ যখন ঈদ মিছিল হবে, সেখানে আপনারা অনেক রকমের কিউরেশন আরো অনেক ম্যাচিওর হতে করা হবে। ঈদের মিছিল ঈদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। পয়লা বৈশাখ আবার কারো বিজু, কারো সাংরাই, সেটা ওটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই কিউরেশনটা আমি মনে করি আরো বেটার আপনারা আগামী ঈদে দেখতে পাবেন।
অ্যাবসলিউটলি, এটা নিয়ে আসলে আমরা নানার সময় আরও নানা কথা আমরা নিশ্চয়ই বলতেও পারবো, কিন্তু আপনাকে আমি আমি যে আদারাইজেশনের কথা দিয়ে আপনি শুরু করেছিলেন, এবং আমি আপনাকে চিনি, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনি, তার ক্যাবিনেটে যারা আছেন তাদের অনেককেই চিনি, অনেকেই কিন্তু তাদের সারাটা জীবনে আদারাইজেশনের বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আপনি তো বটেই, ডক্টর ইউনূস তো বটেই। তো এটা থেকে কি অনেকটা বার হতে পারলেন? কারণ কি আমি আপনাকে বলি, আমি আপনাকে ফলো করি বলে আমি দেখতে পাচ্ছি যে 5 আগস্টের ভাঙচুর দেখে, মানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর 5 আগস্টে ভাঙচুর দেখার পরে আমার মনে হয় আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি এইসব ভাঙচুরের প্রতিবাদ করছিলেন, এবং তিনি আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম 32 নম্বরের বাড়িতে যাওয়া উচিত। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেই 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছে। আবার আমরা প্রফেসর আনু মোহাম্মদকে দেখলাম যে তিনি লিখছেন মৃত্যুর পর, মানে সঞ্জিদা খাতুন এবং 21শে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাসের মৃত্যুর পর লিখছেন, মৃত্যুর পর দুজনের কেউ কি রাষ্ট্রের শোক পাননি, সংস্কৃতি মন্ত্রণালয়ে কোনো কথা শুননি, কেউ কেউ বলেছেন ফারুকী এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি একটি লাইন পর্যন্ত লিখলেন না। আপনি এটা কিভাবে দেখেন ফারুকী ভাই? মানে আচ্ছা, প্রথম দুইটা প্রসঙ্গে আসি। একটা হচ্ছে যে সবগুলো জিনিস আমাদের একটু কনটেক্সটে দেখলে আমাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। হাসিনা 16 বছর যে অত্যাচার করেছে মানুষের উপর, তারপরে যে পালিয়ে গেল ভারতে, পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজই ছিল, আমরা জানি এরকম যখন দেখেন, আপনাকে একটা সহজ কথা বলি, হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কনটেক্সট, আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুইটার কনটেক্সট আলাদা। যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয়, তখন মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়, একটা ঝড় হয় ভেতরে, রাইট? এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিয়েও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি। আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখেন, আপনি 17 বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি। আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম, চেপে থাকতাম, বা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো, এরকম ভাবে আমরা চলেছি, রাইট? কিন্তু বেগম খালেদা জিয়া তো বোধহয় সবচেয়ে অত্যাচারিত মানুষ। আপনি দেখেন যে উনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন, সেখানে কি আহ্বান জানিয়েছেন? উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে। আমি মনে করি এটাই হচ্ছে ম্যাচিওর কাজ। কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে, আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে। বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয়, বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে, তা না, রাইট? আচ্ছা, এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন? না, দেখি। আপনি তাদের মধ্যে কোনো আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে? আমি তো আওয়ামী লীগই দেখি না। আওয়ামী লীগ বলতে আমি আওয়ামী লীগ নাই তো, মানে আওয়ামী লীগ বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তাদেরকে তো আর দেখে, মানে তারা আমার গণনায় নাই। হ্যাঁ, অনলাইনে আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি এত বড় অপরাধ করেছেন, ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন 287 জনকে খুন করা হবে, মানে তাদেরকে দেখে নেবো, একজন মারলো যা, 287 জন মারলো তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন? এটা সুস্থ মানুষের লক্ষণ না। এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন, তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে, একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে। এটা স্বাভাবিক হতে সময় লাগে, এবং এই সময়টা তো আমরা পাইনি, বরং আমরা উস্কানি পেয়েছি। এখন দেখেন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, হাসিনা ভারতে পালিয়ে আছে। আপনি এই যে 1400 মানুষকে খুন করেছে, শত শত মানুষকে গুম করেছে, 15 বছরে বিনা বিচারে হত্যা করেছে, নির্যাতন করেছে, এগুলোর বিচার তো হতে হবে। এখন এগুলোর বিচার হওয়ার আগে, এই ট্রায়াল ফেস করে আসার আগে, যখন আপনি এই হুমকি ধামকিগুলো দিতে থাকেন, তখন কি আপনি আসলে মানুষের ক্ষোভ বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন? এটা একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং
বা কোথাও কোথাও প্রথম দিকে যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল, এটার আমি আরেকটা কনটেক্সট আপনাদেরকে দেখতে বলবো। সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ কি ছিল কতদিন, আমরা তো দেশে আমার ধারণা 15-20 দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা। মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে, রাইট? এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন। এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো 10 বছর লাগবে। টেক ইট ফ্রম মি। আমি আসছি তো এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল, আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দ্য টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না, ইটস নট পসিবল। কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং। আপনার ব্যুরোক্রেসিতে 17 বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন, এটাকে ফাংশনাল করতে ইট টেকস টাইম। ফলে এই কনটেক্সটে যদি আপনি জিনিসগুলো ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো। তবে গিভেন দ্য কনটেক্সট যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসেছি এবং একটা ব্রোকেন ব্যুরোক্রেসি, ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসেছি, আমি মনে করি উই হ্যাভ ডান গুড এনাফ। ওকে, আমার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, এটাতে আটকে থাকতে চাই না। শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল, সেটা নিয়ে অনেক প্রশ্ন। পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী, হাসিনা সরকারের বাহিনী ছিল। এখন ডক্টর ইউনূস সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে, তাতে অসুবিধাটা কোথায়? এটা তো আর আওয়ামী লীগ করে নাই, কিন্তু তারা হয় নাই। কিন্তু আমরা 32 নম্বরের বাড়িটা ভাঙতে দেখছি, কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কনটেক্সট ছিল। ওইখান থেকে হুমকি দামকি হাসিনা কি কি বলে টলে না বলে টা বলে আমি জানি না, এটা এআই দেয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না। এইটার পরে এটা হয়েছে, তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারেন। কিন্তু সঞ্জিদা খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন? আচ্ছা, এটা একটা আমি জানি না, এটা এটা না, এটার অনেকগুলো রকমের উত্তর হতে পারে, রাইট? আচ্ছা, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে সঞ্জিদা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি, আপনি যদি দেখতেন যে এবারের নতুন বছরের আয়োজনে আমরা ছায়ানটকে আমন্ত্রণ জানাইনি, তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি। আপনার অবগতির জন্য জানাই, এই প্রথমবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় নতুন বছর প্রস্তুতি সভায় যাদেরকে ছায়ানট এবং এই একটা বিশেষ গ্রুপ চিরকাল অপসংস্কৃতি বলেছে, সেই বাংলাদেশ বাম্বা মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন, তারা উপস্থিত ছিল, ছায়ানট উপস্থিত ছিল, সাইমুম শিল্পগোষ্ঠী উপস্থিত ছিল, সুরের ধারা ছিল, আমি শেষ করি, সুরের ধারা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সম্পাদক ছিল, আরেকটা সভাতে বাংলাদেশ জামাত ইসলামের সাংস্কৃতিক সম্পাদক ছিল, এনসিপির যুগ্ম সচিব ছিল। আমরা কিন্তু একটা অল ইনক্লুসিভ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা ছিল আয়োজনের দিকে আমরা গেছি। তার অর্থ কি? অর্থ হচ্ছে এই যে আমরা কোনো মানুষকে বা কোনো সংগঠনকে আদারাইজেশন করছি না। এখন আপনার একটা পার্টিকুলার কোয়েশ্চেন কি, যে সংস্কৃতি মন্ত্রণালয় সঞ্জিদা খাতুনের মৃত্যুর পরে কেন বিবৃতি দিল না? সংস্কৃতি মন্ত্রণালয়কে আসলে সবার ক্ষেত্রে বিবৃতি দেয় আমি ঠিক জানি না। এখন আপনার কাছে মনে হতে পারে আমি বিবৃতি কেন দেইনি, এটাকে কেন আমি অতটা গুরুত্বপূর্ণ ভাবিনি। না, এটা আপনার চয়েস, আপনি এটা বলতেই পারেন। কিন্তু আপনি আপনার জব আমি পেয়েছি, আপনি শুধু এটা বলেন তো, আপনি কি ছায়ানটকে আওয়ামী লীগের সংগঠন মনে করেন? কিন্তু আমি কিন্তু দেখছি যে বিগত সরকারের সময় ছায়ানটও আসলে সাংঘাতিকভাবে, আপনি তো জানেন ছায়ানটের পাশাপাশি পাল্টাপাল্টি আরেকটা সংস্থা করার চেষ্টা করছিল আওয়ামী লীগ। তাকে ছায়ানট আওয়ামী লীগের কিনা আমি সেটা বলছি না। আপনি বলছেন যে পার্টিজান হলে ছায়ানটকে ডাকতেন না, সেই জন্য বলতেছি। হ্যাঁ, আমি তো তাদের প্রতি তো আমাদের কোনো নেই, ক্ষোভ নাই। কিন্তু পাশাপাশি এটাও আমাদের ভুলে গেলে চলবে না কনটেক্সটটা। জি, বাংলাদেশের সংস্কৃতিতে বিভাজন তৈরির ক্ষেত্রে আমাদের বড় ভাইয়েরা যারা বা বোনেরা যারা এই শুদ্ধ সংস্কৃতি অশুদ্ধ সংস্কৃতি, ছায়ানট শুদ্ধ সংস্কৃতি, বাকি সব অশুদ্ধ সংস্কৃতি। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা আমার বড় ভাই ওয়াহিদুল হক, উনি কলাম লিখেছেন ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি বলে। এই বিভাজনগুলো কিন্তু সংস্কৃতি ওনারা চালু করেছিলেন। ফলে আমি যে শুরুতে বলছিলাম, এই যে ফিল্টার এবং লেন্স বানানো হয়েছে, যে লেন্সগুলো এবং ফিল্টারে হেজিমনিক কালচারের বাইরে যা কিছু আছে
তা সবই অশুদ্ধ আমি সংস্কৃতি। একদমই আপনার সাথে দ্বিমত করতেছি না, কিন্তু আমার আমি কি মনে হয়েছে, করি- আমি মনে করি it is আমার কি হয়েছে, dangerous. আমি জয় বাংলা কনসার্টে ব্যান্ডই দেখছি, বরং ছায়ানটে আমি দেখছি যে চাপানো হইতেছে, এমনকি পহেলা বৈশাখের অনুষ্ঠানে ছায়ানটের একটা এন্টিথিসিস দাঁড় করতে চাইছিল কিন্তু আওয়ামী লীগ, বড় আরেকজন শিল্পী দিয়ে, আপনার মনে থাকবে ওনারা ছবি আমি- দেখাতে। আমি- না, আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা হচ্ছে এই যে আমি ছায়ানট বলে না, আমি বলছি যে আমাদের এখানে যে কালচারাল হেজিমনিটা তৈরি করা হয়েছে, এটাতে যারা যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ছায়ানটও অন্যতম। এই যে এটা অপসংস্কৃতি, এইটা Okay. অশুদ্ধ সংস্কৃতি, এইটা রাখা যাবে না, মোগল আমলের কালচার রাখা যাবে না, ওই কাসিদার মধ্যে উর্দু বলে এটা অপসংস্কৃতি, এই অপরায়ণগুলো কিন্তু এনারা করেছেন। ফলে আমি মনে করি না বাংলাদেশের সংস্কৃতি বলতে আমি যেটা বুঝি সেটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমি তাদেরকেই বলবো তারা রেখেছেন যারা অপরায়ণের ভূমিকা রাখেননি, যারা Okay. সবাইকে এক জায়গায় আনতে চেয়েছেন। অপরায়ণের প্রসঙ্গে আমি একটু এইবার অন্য সাইড থেকে আপনি দেখি, আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদের নিযুক্তি, যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা, তাদের একটা বড় অংশ আপনারা পছন্দ করে নাই, কারণ আপনি একটু বাম, একটু ছায়ানট, একটু যেন আওয়ামী, এইগুলি ছিল তাদের অভিযোগ। মানে আপনার বিরুদ্ধে এগুলি তো, মানে আপনি একটা সাংঘাতিক অবস্থায় আছেন, কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে উদার নৈতিক না, আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেঁষা। বড় একটা অংশ আপনারা পছন্দই করে নাই, মানে এই যে কি বলে জানি, মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে পদচ্যুত করতে হবে বা আপনাকে পদত্যাগ করতে হবে, এরকম একটা অভিযোগ ছিল। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের প্রতিই খেপে গেছিল যে না, এই সরকার সবচেয়ে খারাপ কাজ করছে, ফারুককে নিয়োগ দিছে। এই যে তৌহিদি জনতা বলতেছি আমরা যারা, বা যারা ইনফ্লুয়েন্সার, তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল, পতন আন্দোলনের সমর্থক ছিল, উৎসাহ ছিল, সক্রিয় ছিল। দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা, যে মানে আমার কারণ কোন নির্দিষ্ট কারো মন রক্ষা না, আমি পুরো বাংলাদেশের কথা ভাবি। আমি যখন চেয়ারে বসছি তখন কিন্তু আর আমি ফিল্ম মেকার মোস্তফা সরোয়ার ফারুকী নাই। আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয়। এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমি কারো ব্যাপারে আমার কোনো উত্তর দেওয়ার নাই, আমি শুধু একটা কথা বলি। আমাকে আপনি জানেন যে 2013 সাল বা 14 সাল থেকে যখন শাহবাগ হচ্ছে তখন আমাকে মতিকণ্ঠ পত্রিকা আল্লামা ফারুকী নামে রাখতো। আবার আরেকটা পক্ষ আমাকে নাস্তিক নামে রাখতো। আমি আসলে কোনোটাই না, দুইটার একটাও না। দেখেন, আমি বড় হয়েছি এমন একটা পরিবারে, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আই ওয়াজ বর্ন ইন দ্যাট ফ্যামিলি। এটা এই কারণে বললাম যে আমার মা এবং বাবা অত্যন্ত ধার্মিক মানুষ, হ্যাঁ, আর আমি ছবি বানাই। আমি কোনোদিন আমার মা বাবা যে ধার্মিক সেটার জন্য তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা এক বিন্দু নাই, বরং শ্রদ্ধা আছে। আমি দেখি তারা কিভাবে নিজেদেরকে নিবেদন করেন আল্লাহর কাছে, রাইট? আমি তাদেরকে দেখে বড় হয়েছি। আবার একই সঙ্গে আমার নাখালপাড়ায়, এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক হেট কালচার বেড়ে গেছে, আবার নাখালপাড়ায় আমার অনেক বন্ধু ছিল যে নামাজ কালাম পড়ে না। আমার তার প্রতিও কোনো রকমের ক্ষোভ নাই। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে বহু মানুষ তার নানা রকমের মত, পথ, বিশ্বাস, চিন্তা এটা নিয়ে পাশাপাশি থাকবে এবং একে অপর প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আপনি যদি শ্রদ্ধাশীল থাকেন তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজে সমাধান হয়ে যায়। আমার মনে হয় দ্য প্রবলেম আমাদের সমাজে হচ্ছে এটা যে আমি যেটা বিশ্বাস করি, অর্থাৎ আমি যদি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করি তাহলে আমি যা বিশ্বাস করি তার বাইরে যা আছে সব খারাপ। আবার আরেকজন ভাবছে আমি যেটা বিশ্বাস করি তার বাইরে যেটা আছে এটা খারাপ। এইটাই আই থিঙ্ক দ্য প্রবলেম লাইজ হিয়ার। আমার আম্মা ছোটবেলায় আমাকে একটা জিনিস শিখাইছে, যেটা আমি আমার টেলিভিশন ছবিটা বানানোর সময় আই অ্যাপ্লাইড দিস। আমার আম্মা বলতো, বাবা তুই যদি এমন কারোর সমালোচনাও করতে চাস তাহলে তার সঙ্গে দেখা হলে প্রথমে তাকে বকাবকি করবি না, তাকে সালাম দিবি, জিজ্ঞেস করবি কাকা কেমন আছেন, তার খোঁজ খবর নিবি, কাকার খোঁজ খবর নিবি, স্বাস্থ্যের খবর, ফ্যামিলির খবর। তুই যখন এই খোঁজ খবরগুলো নিবি তারপরে তুই যখন কাকাকে সমালোচনার কথাটা বলবি, উনি তখন রিয়াক্ট করবে না, কারণ উনি বুঝতে পারবেন যে তুই খারাপ উদ্দেশ্যে, অর্থাৎ তুই ওনাকে গালি দেওয়ার জন্য আসিস না। ওকে, আপনি যখন একটা ইন্টেনশনে নিয়ে আসবেন যে আই উইল টেক দেম ডাউন, তখন আপনার ভালোটাও কেউ শুনবে না। দ্যাট ইজ এ প্রবলেম উই হ্যাভ।
উই ল্যাক রেসপেক্ট। এই রেসপেক্টটা যদি আমরা একজন আরেকজনের প্রতি আনতে পারি, তাহলে কিন্তু দুনিয়াটা সুন্দর হয়ে যায়। আমি আরেকটা কনটেক্সট বলি ফারুকী ভাই, সেইটা হচ্ছে, না কনটেক্সট বলার আগে আগে আপনার কথা বলে নিই। আপনি স্পষ্ট আপনার সকল মানে কি বলে আর কি, মানে আপনি সকল দুঃখের প্রদীপ জেলে আপনি আসলে মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধেও একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন। আমি এটা মনে করাই দিতে চাই, আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আরও অনেককে দেখি না, যাদেরকে আমরা আসলে খুব উদারনৈতিক বুদ্ধিজীবী বলি, ওই সময়ও দেখি না, এখনও দেখি নাই। আপনি ফেসবুকে লিখেছেন ফারুকী ভাই যে, আমি কোট করছি আপনাকে, বাংলাদেশে জুলাই আসছিল বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোশাকের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেয়া হয় নাই। আপনি যুক্ত করেছেন, যেটার মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত, হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন করে তার উপকার কারা করছেন? এই কারা আপনি যাদের বলছেন, তারা কি সরকারের একটি অংশ থেকেও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা? আপনার টেক আমি জানতে চাইবো, যে আপনি যদি যতটুকু আপনি বলতে পারেন, কারণ আপনিও সরকারে আছেন। কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দেওয়া দেখি, পত্রিকার সামনে জ্যাফত দেখানোর কথা দেখি, ইফটিজারের মুক্তির দাবিতে থানার ভিতরে গিয়ে কর্মসূচি দেখি, আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করতে দেখি, হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা থাকলে হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আসে, সেগুলি যখন দেখি তখন এই কনটেক্সটটা কোথায় দেখেন? এমনকি আমি যখন আপনাকে প্রশ্ন করছিলাম, আমাকে দুজন তিনজনের নাম করে কেউ কেউ জানতে চাচ্ছেন আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা। ভয় থেকে না, আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না। আপনার কাছ থেকে এটা আমি জানতে চাইবো যে আপনি এইটা কিভাবে দেখেন, মানে আপনার যে অবস্থান, আপনি যেই কথা আসলে নানাভাবে বলতেছেন, বহু মত, বহু পদ, বহু পোশাক, বহু কিছুর আপনি যে ইনক্লুসিভিটি চান, সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কিনা? না, আমরা সরছি না। দেখেন, যেদিন আমি আমি এই ফেসবুকে পোস্টটা করেছি, আমি তো সরকার থেকেই করেছি, রাইট? এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি। এবং আপনারা দেখেন খেয়াল করে, সরকার এই মোরাল পুলিশিং এর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নিয়েছে কিনা, 3 দিনে কি পরিমাণ গ্রেপ্তার করেছে। এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয়নি। আবার বলছি, আপনার একটা কনটেক্সটটা একটু মনে রাখবেন। আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা এমন একটা পদ যেটা হচ্ছে সবচেয়ে মানে কি বলে আগুনের চেয়ার, এখানে যাকে বসাবেন সেই গলে যাবে, এটা কেউ সাকসেসফুল হতে পারবে না। সেরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না। সো ইট টুক সাম টাইম। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থান নিয়েছে, এবং ডিসাইসিভ অবস্থানকে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন মাওলানা সাহেব, তারাও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মোরাল পুলিশিং করা, এটার বিরুদ্ধে কথা বলেছেন, এবং সেই মাওলানা সাহেবদের স্ক্রিনশট আমার কাছে আছে। এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে, কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধতা না। সময় লাগাটার মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি, যেটাকে দাঁড় করানো। এখন বহু মত, বহু পথ এবং মেয়েদের অংশগ্রহণ সম্বন্ধে আমি আর একটা কথা বলি। আমি এটা কিছুদিন আগেও বলেছিলাম, জুলাই আন্দোলন তো আসলে অনেকেই অংশ নিয়েছিল। আপনার মনে আছে কিনা, যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা মিছিল নিয়ে বেরোলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, I think that is a decisive night. অবশ্যই that was a decisive night. ওর আগে কিন্তু আমরা একটা সময়, ওর আগে বিকেলবেলা মনে হচ্ছিল এই আন্দোলনটা আর নাই, ইটস গন। কিন্তু শেখ হাসিনার ওই বক্তৃতার পরে যখন ছাত্রীরা হল থেকে বেরিয়ে এলো, এর চেয়ে বড় সাহস আমি মনে করি এই আন্দোলনে আর কেউ যোগায়নি। দ্যাট ওয়াজ অ্যামেজিং। আচ্ছা, এদের যেমন কন্ট্রিবিউশন ছিল, আবার যাত্রাবাড়ির মোড়ে যে মাদ্রাসার ভাইরা বুক পেতে দিয়েছিল, আপনি তাকেও এক্সক্লুড করবেন না। তারাও এই আন্দোলনে কিন্তু হাসিনাকে তাড়ানোতে বড় ভূমিকা রেখেছে। বাড্ডা, রামপুরা এবং এইদিকে যে প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা, আপনি তাদেরকেও এক্সক্লুড করতে পারবেন না। আপনি বিএনপির ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না, আপনি জামাতের ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না। ফলে আপনি কাউকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন না। এরা প্রত্যেকে মিলেই কিন্তু ভূমিকা রেখেছিল, এবং যখন আন্দোলন করেছিল, একজনের পাশে যখন একজন দাঁড়িয়েছিল, প্রশ্ন করেনি তুমি কি বিএনপি না জামাত, তুমি কি ওই দল না সেই দল, কেউ প্রশ্ন করেনি।
এই যে প্রশ্ন করেনি, কারণ একটা কজে আমরা এক হয়েছিলাম। সেই কজটা কি? এই দৈত্যকে তাড়াতে হবে। রাইট। এখনো আমাদেরকে একটা কজে এক হতে হবে। সেই এক হওয়ার শুরুটা আমরা না। মানে টিউনটা তৈরি করার চেষ্টা করছি। সেটা কি? আমাদের এক হতে হবে একটা কজে। দ্য কজ ইজ বাংলাদেশটাকে আমাদের আগায় নিতে না হবে। ফারুকী ভাই, এটা তো অবশ্যই মানে মেয়েরা বাইর হওয়ার পর মাদ্রাসার বাচ্চাদের আত্মত্যাগ, মানে আমি বলবো মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও আসলে এখানের মধ্যে আহত নিহত অনেক কিছু হয়েছে, Yes. তাদেরকে কিন্তু কেউ এক্সক্লুশন করতেছে না। কিন্তু ফারুক ভাই, আমি দুইটা কনটেক্সট আপনার বলতে চাই। একটা কনটেক্সট হচ্ছে ওই সময় তো কাউরে জিজ্ঞেস করা হয় নাই তুমি হিন্দু না মুসলমান। এখন তো জিজ্ঞেস Right. করা হইতেছে। এখন তো মেয়েদেরকে জিজ্ঞেস করা দিচ্ছে তোমার গলায় ওড়না নাই কেন, তখন তো জিজ্ঞেস করে নাই। এটা এখন আর নাই। এটা ওই সময় একটা ঝড়। আচ্ছা, এবার এটাতে বলি আমি, এটারও একটা ব্যাখ্যা আছে। দেখেন, হাসিনা যদি ভোটে যাইতো, কিন্তু সে তো ক্ষমতার লোভে ভোট জিনিসটাকে ধ্বংস করে ফেলছে, রাইট? Absolutely. আপনি দুইটা কনটেক্সট দেখাই। একটা হচ্ছে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে। এখন ভোটে সরকারের পরিবর্তন হলে কি হয়? একটা দল ভোটে জিতে আসে, যারা ভোটে পরাজিত হয় তারা মনে করে ওকে আমাদের স্টেক কম, এখন এর স্টেক বেশি, তারা দেশ চালাক, দেখি কিভাবে চালাচ্ছে, আর তারা ভুল করলে আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকবো, রাইট? কিন্তু আপনি যখন সরকার পরিবর্তন ঘটান রক্ত দিয়ে, তখন কিন্তু আপনি রক্তের মাসুল চান। এখন রক্তের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? রক্তের ক্ষেত্রে ঘটে কেউ 1000 ব্যাগ রক্ত দিয়েছে, কেউ 1 ব্যাগ রক্ত দেয়, কেউ 2 ব্যাগ রক্ত দেয়, কেউ 1 বাটি রক্ত দেয়। রক্ত দেওয়ার পরিমাণটা ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু পরিমাণ ভিন্ন হলেও যেই রক্ত দিয়েছে সেই কিন্তু মনে করে দেশটা আমার কথা মতো চলতে হবে। আই এম দ্য অনলি স্টেক হোল্ডার। এটা বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো দেশে। কথাটা কি? এই কথা তো বারবার পাল্টাইলে হবে না। ওই সময় তো কথাইটা ছিল না যে তুই হিন্দু হইলে আমার পাশে আসতে পারবি না। না না, আমি আসছি। তুই আদিবাসী না আমি কইতে পারবি না, তুই মেয়েই হইতে পারবি না। আমি আসছি। যখন অভ্যুত্থান শেষ হয়ে যায়, তখন আপনি তো রক্ত দিয়ে ওকে সরিয়েছেন। এটা বাংলাদেশ না। আপনি মানে ইউরোপের দেশে যত জায়গায় বিপ্লব হয়েছে, সেখানেও দেখেন বিপ্লব পরবর্তী সময়ে কি পরিমাণ মানুষের কল্লা কাটাকাটি হয়েছে। এটা বাস্তবতা। আমরা একটা ইউরোপিয়ান সমাজ তো আর তৈরি করতে পারি নাই, রাইট? এইটা কেন হয়? যখন বিপ্লব বা রক্ত দিয়ে কেউ কিছু বদলায়, তখন সে মনে করে এটা আমার স্টেক। মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে? মুক্তিযুদ্ধের পরে যারা দেশ স্বাধীন করে এসছে, ওরা অস্ত্র হাতে ধামধাম গুলি করে না মানুষকে। স্বাভাবিক। কেন করেছে? আমার বাবাদের কাছে গল্প শুনেছি। কারণ ও মনে করে, আরে আমি দেশ স্বাধীন করছি, কথা আমার মতো চলতে হবে, তুমি কে ভাই? এইটা ঘটে। এটাকে আমরা রিয়ালিটি ধরে নিয়ে যদি বসে থাকি, কোনো অ্যাকশন না নিয়ে, তাহলে আপনি বলবেন সরকার কাজ করছে না। কিন্তু আপনি তো দেখেন সরকার অ্যাকশন নিচ্ছে। আপনি দেখেন না। আচ্ছা ফারুক ভাই, আপনার ব্যাখ্যা আমি বুঝছি, কিন্তু আমি যে মোস্তফা সরোয়ার ফারুকীকে চিনি, যে মোস্তফা ফারুকী আমার বন্ধু, পথ প্রদর্শক, অনেক দিনের, মানে আমি অনেক কিছু যার কাছ থেকে শিখি, সে এই যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আসে, তার কথা শুনলে হাইসেই মরে যেত, আমি শিওর। যদি সে আগের ফারুকী থাকতো, যখন সে বলে ওই মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতেছিল, তো এই জন্য আইসা লোকজন বলছে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতেছিল, মানে কি? না, এই কথার সঙ্গে আমরা একমত না, এবং আমাদের সরকারও এটা কিন্তু পরিষ্কার করেছে। এই কথার সঙ্গে আমাদের সরকারের অবস্থান একমত না। ওকে, সরকার এখন কি হয় আপনি জানেন, জাহাঙ্গীর ভাই দিনরাত পরিশ্রম করছেন, এবং উনি ওনার জীবন দিয়ে চেষ্টা করছেন। এখন আমরা প্রত্যেকেই হয়তো ঠিক আর্টিকুলেশনটা প্রপার করতে পারি না, এবং কোথাও কোথাও আমাদের এই আর্টিকুলেশনে মিস্টেক হয়। এটা যে হয় না তা না, সেটা এরকমই হতে পারে। কিন্তু এটা আপনি আমাদের সরকারের অবস্থা দেখে বুঝতে পেরেছেন। আমার আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনার মানে সেটা হলো যে মানে আমরা দর্শকদের কাছে জানতে চাইতেছিলাম যে পহেলা বৈশাখের পাশাপাশি চৈত্র সংক্রান্তির আয়োজনও জাতীয়ভাবে হবে। প্রিয় দর্শক, সরকারের উদ্যোগ সমর্থন করেন কিনা, জাতীয়ভাবে এটা হওয়াটা সমর্থন করেন কিনা? শতকরা 74% দর্শক এতে হা ভোট দিয়েছেন, না বলেছেন শতকরা 26% দর্শক, 34,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। ফারুক ভাই, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একটু পুরনো ঘটনায় ঘুরে গিয়ে, যে আপনি যে বলতেছিলেন যে হাসিনা যে কুমিরের বাচ্চা দেখায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে লাভ করতেছিল, এই লাভ আবার কারা তার গোয়ালে দিতেছে, এইটার প্রমাণ কিন্তু আজকে আমরা নিউ ইয়র্ক টাইমসে পাইলাম।
নিউ ইয়র্ক টাইমসের মধ্যে আমরা পাইলাম, নিউ ইয়র্ক টাইমসের এই এটাকে কি বলবো, কলাম বলবো, অপিনিয়ন বলবো, এইটার মধ্যে কিন্তু কিছু ঘটনা উল্লেখ করা হলো, যে ঘটনাগুলো আসলে ঘটছে, আপনারা এটার মধ্যে ব্যবস্থা নিছেন। কিন্তু এই যে উস্কানি, এই যে যেটা আমরা না, এইটা দেখানোর যে চেষ্টা, এইটা যে আসলে হাসিনার নেরেটিভটারই আবার প্রতিষ্ঠা করে, এইটা যে আপনি বলতেছেন, আরো অনেকে বলতেছে, যারা বলতেছে তারা কি বুঝতেছে না? না মানে এইটার হিসাবটা কি? আমি তো এটা বলতেছি না যে নিউ ইয়র্ক টাইমসের আজকে এত বড়, আমি আজকে সকালবেলা থেকে এটা পড়তেছিলাম, এইটা দেখতেছিলাম, শুনতেছিলাম, এবং আমি জানি যে এইটার একটা ইম্প্যাক্ট আসবে, কারণ নিউ ইয়র্ক টাইমস হিস্টোরিকভাবে শেখ হাসিনার এগেনস্টে যতগুলি রিপোর্ট করছে, যতগুলি জায়গায় যা কিছু তুলে ধরছে, এগুলি কিন্তু পরে এভিডেন্স হিসাবে আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হয়েছে। আমি এটা এবং ফর্মুলা মানে যেটাকে বলা হচ্ছে কূটনৈতিক ইয়া হিসাবেও সেটা আসলে গৃহীত হয়েছে নানা কারণে। তো এটা 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 আমাদের জন্য খুব ভালো খবর না আসলে এই নিউ ইয়র্ক টাইমসের। এটা আপনি এটাতে আসলে কীভাবে দেখেন, যারা এটাতে উস্কাইতেছে, যারা এটাতে অংশগ্রহণ করতেছে, তারা এটা যে করতেছে, আপনি যতই ইনক্লুসিভিটির কথা বলেন, যতই রক্তের কথা বলেন, এটাতে আপনি কেমনে এই ট্যাকেল করবেন? আমি মনে করি আমরা, আপনি যে পরিস্থিতির কথা বলছেন, আমি মনে করি আমরা এটা পার হয়ে এসেছি। আমি মনে করি এই উত্তেজনাটা অনেক কমে এসছে। এই আন্ডারস্ট্যান্ড করা, এটা বুঝতে চেষ্টা করা, এটা এখন অনেক বেড়েছে সমাজে। মাঝখানে যে অনেকগুলো ঘটনা ঘটেছিল আজ থেকে 2-3 মাস আগে, সেটা এখন আর নাই। ফলে উই আর ইন এ বেটার সিচুয়েশন নাও। এখন কামিং ব্যাক টু দিস নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট, ওই ঘটনাগুলো, কিছু যে ঘটনাগুলো রেফার করেছে, সেই ঘটনাগুলো ঘটেছে, এটা তো সত্য। পাশাপাশি এটাও তো সত্য যে প্রায় 3000 মেয়েদের ফুটবল খেলা সারা দেশে হয়েছে। একটা যেমন বন্ধ হয়েছে, যেটা আবার রিম্যাচ হয়েছে, এটা যেমন সত্য। 3000 খেলা হয়েছে, এটাও সত্য। সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এটাও সত্য। এবং এটাও সত্য, এই প্রথমবারের মতো বাংলাদেশ, বাঙালি, চাকমা, মারমা, গারো সবাই মিলে আমরা নববর্ষ উৎসব করছি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনক্লুসিভিটি। এবং এটাও সত্য, এই প্রথমবারের মতো 54 বছরের ইতিহাসে শিল্পকলা একাডেমিতে চাঁদ রাতের উৎসব হয়েছে, সিটি কর্পোরেশন ঈদ মিছিল করেছে, এবং সামনে, আবার বলছি, সামনে অন্যান্য ধর্মের বড় উৎসবগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওকে, এটা বোঝাতে চাইলাম এটা দিয়ে যে আমরা আসলে একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। এখন মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা তো আবার বলছি, আমরা ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে ট্রেনে একটা লাইনে এনে তুলেছি। আমি মনে করি নিউ ইয়র্ক টাইমসের এই যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো আগের ঘটনা। এখন উই আর ইন আ ফার বেটার সিচুয়েশন। এবং আপনি যেমন বাউল উৎসবের, বাউলদের সাধু সঙ্গের কথা, যখন একটা জায়গায় বাউল মেলা বন্ধ হলো, আমরা কিন্তু ইমিডিয়েটলি ইন্টারভিন করেছি। আমি জেদ্দা থেকে ইন্টারভিন করেছি, এখান থেকে ইন্টারভিন করেছি, এবং সে মেলা আবার রিঅর্গানাইজ করা হয়েছে। শুধু তাই না, শিল্পকলা একাডেমির এই বছরে 12টা সাধু সংঘ করার কথা ছিল, আমরা ডাবল আপ করে 24টা উন্নীত করেছি। অর্থাৎ সরকার কিন্তু তার অ্যাকশন নিচ্ছে, সে বসে নাই। এইটার দিকে আমি আপনাদেরকে তাকাতে বলবো। আমার যেহেতু কাজ একটু ডেভিলস অ্যাডভোকেট রোল প্লে করা, সেটার জন্য আপনি একটু মানে আপনি কিন্তু যা বলেন, আমি আপনার মধ্যে কিন্তু সাংঘাতিক কনসিস্টেন্সি দেখি। কারণ আপনি এতক্ষণ যা বললেন, সেটাকে এক লাইনে যা বলা যায় সেটা অলরেডি আপনি বলছেন। সেটা আপনি বলছেন কি, ধর্ম সংস্কৃতির মধ্যে ফ্যাসাদ বাঁধিয়ে রাখা হয়েছিল, আমি আপনাকে কোট করলাম। কিন্তু এই ফ্যাসাদের দায় কি শুধু গত 15 বছর সরকারের উপর রাখবেন, নাকি আমি আপনার স্পেসিফিক প্রশ্ন করতে চাই, যাদের কারণে সোহেল হাসান গালিব, কবি, সরকারি কর্মকর্তা, এখনো জেলে, মানে তার একটা কবিতার ভুল ইন্টারপ্রিটেশন আর সঠিক ইন্টারপ্রিটেশন আমি জানি না, কিন্তু সোহেল হাসান গালিবরে যারা জানেন তারা জানেন তিনি অত্যন্ত মানে 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 ধর্মবিশ্বাসী লোক। ধর্মবিশ্বাসী না হলেও কি ক্ষতি আমি সেটা জানি না। কবিদের বিরুদ্ধে যারা হাতের স্বাধীনতা চান, কতলের স্বাধীনতা চান, তাদেরকেও আপনি আসলে দায়ী করবেন। সংস্কৃতি সাহিত্য চর্চার বিরুদ্ধে এই হাতের স্বাধীনতা চাওয়া হচ্ছে, এবং সরকারের তরফ থেকে তারা প্রশ্রয়ও পাচ্ছেন। এইটা আমি 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 কিন্তু এটা উল্লেখ করতে পারি যে শুধু গালিব জেলে তাই না, ফরহাদ মজারকে হুমকি দেওয়া হচ্ছে, রাখাল রাহাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা আছেন বহাল তবিয়তে। আচ্ছা, এই হুমকি কি শুধু আমাদের সময় প্রথম হয়েছে? না না, শেখ হাসিনার সময় আরো বেশি হয়েছে। তসলিমা নাসরিনকে দেশে আসতে দেওয়া হয় নাই, তার কোনো কেস উজ্জ্ব করা হয় নাই, তার বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই রাইট উইং বাংলাদেশে যেমন এক্সিস্ট করে, কিন্তু আপনি এই কয়েকজন রাইট উইং দিয়ে
আমি বলবো না যে সকল ধর্ম বিশ্বাসীকে এক জায়গায় আনা ঠিক হবে না আমাদের। বাংলাদেশের আমি হাজার হাজার ধার্মিক মানুষকে জানি যারা অনেক কাইন্ড, অনেক কি বলে এমপ্যাথেটিক, এবং ওনাদের সংখ্যাই বেশি। আমি আমার মাকে চিনি, আমার মা একজন ধার্মিক মানুষ, আমার বাবা একজন ধার্মিক মানুষ। এরকম ওনাদের সংখ্যাই, এরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। এরা যদি সংখ্যাগরিষ্ঠ না হতো তাহলে তো ভোটে আপনি যেই গুটি কয়েক মাওলানা সাহেবদের মধ্যে কিন্তু খুব গুটি কয়েক মানুষ হচ্ছে এক্সট্রিম এন্ডে বিশ্বাস করেন। তো যদি এটা বাংলাদেশে পপুলার হতো আমাদের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে, তাহলে তো ওনাদের ভোট অনেক বেশি থাকতো। বাংলাদেশের মানুষ আসলে ধর্মপ্রাণ, ধর্মভীরু, কিন্তু এক্সট্রিমিস্ট না। এখন রাইট উইং এক্সট্রিমিস্ট বাংলাদেশে যেমন কিছু আছে, পাশের দেশ ভারতে ব্যাপক পরিমাণেও আছে, এমনকি আপনি যে দেশে বসে আছেন সেখানেও আছে। এখন রাইট উইং সারা পৃথিবীতে এক্সিস্ট করছে। আর সমাজের লড়াইটা হচ্ছে রাইট উইং থাকবে, অ্যাট দ্য সেম টাইম সমাজের কম্প্যাশনেট অংশটা এটা কিভাবে এটাকে ডিল করছে, এটা কিভাবে তাদের সঙ্গে এঙ্গেজ করছে, এবং এই এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে কিভাবে সমাজটা আগাচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি সেটার দিকে তাকাতে আমার শুধু মাঝে মাঝে মনে হয় যে আপনাদের আমলে এসে রাইট উইংটা মেইন স্ট্রিম হয়ে গেছে কিনা। আপনি আগের সরকারের কথা বলতেছিলেন, আগের সরকারের সাংঘাতিকভাবে, আগের সরকারও কিন্তু সাংঘাতিক রকমের রাইট উইংরে প্রশ্রয় দেওয়া জায়গায় ছিল নানা কারণে, মানে এক্সট্রিমিস্টদের একদিকে উস্কায় দিয়া, মানে আছে না একটা ওঝা হইয়া ঝাড়ো আর সর্প হইয়া দংশন করো, দুইটা রোলই ছিল সেই সময়। কিন্তু আপনাদের সময় কি, কারণ তাদের ওটা লাগতো ক্ষমতা থাকার জন্য, আপনাদের তো আর সেটা লাগতেছে না, কিন্তু তারপরও রাইট উইং এক্সট্রিম মানে মেইন স্ট্রিম হইতেছে কিনা আমি তো বুঝি না। যেই ধরনের কথা আপনি বলতেছেন যে শতকরা বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান এগুলি বিশ্বাস করে না, কিন্তু যেসব ধরনের কথা তারা বক্তৃতায় বলতেছেন, আমাদের অনুষ্ঠানে এসে বলতেছেন যে হ্যাঁ এটা কতল করতেই হবে, এটা মারতেই হবে, এটা হবে না, এটা এটা সেই, আপনারা তো আমি প্রথমে বলি যে সরকার ডেফিনেটলি, আপনি যে বলেন যে প্রশ্রয়, এটা প্রশ্রয়ের মধ্যে সরকার নাই। দ্বিতীয়ত আমি আবারও বলি, যে কোনো সমাজে এই যে রাইট উইং আছে, ইন এনি সোসাইটি, এই রাইট উইং এর সঙ্গে সমাজের কম্প্যাশনেট অংশটা কিভাবে এঙ্গেজ হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আশার দিকে তাকাতে বলবো। আপনি আশার দিকে তাকান। বাংলাদেশের এখনকার আমরা যে কদিনে সরকারের দায়িত্ব পালন করছি বা সামনে যে কদিনে আমরা করব, আপনি সেখানে যদি দেখেন যে সরকার এই জিনিসগুলোকে ব্যবহার করছে, সরকার উস্কে দিচ্ছে, তাহলে আপনি সরকারের দিকে আঙ্গুল তুলতে পারবেন। কিন্তু সমাজে এরকম উপাদান তো সকল সমাজে, আপনি বলছেন যে সরকার উস্কে দিচ্ছে না, তাই তো? সরকার প্রথমত উস্কে দেওয়া তো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত সরকার কোনো ধরনের নাগরিক অধিকার হরণ করার পক্ষপাতী না। ফারুকী ভাই, এইবার বই মেলায় একজনের বই বেচতে দেওয়া হয় নাই, বলা হয়েছে যে এই বই ওই প্রকাশকরে ধরে তুলে নেওয়া হয়েছে, নিচে না? আপনি কোন আপনি যে স্টলটাতে তসলিমা নাসরিনের বই ছিল, তসলিমা নাসরিনের বই ছিল যে স্টলটাতে। আচ্ছা, এখন এখানে আমি দুইটা কথা বলতে চাই। একটা কথা হচ্ছে এই যে আবারও অনেক কিছু, যেমন আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি এমন একটা, পৃথিবীতে এমন কোনো আইডিয়াল দেশ নেই, বাট আপনি যদি আমাকে একটা আইডিয়াল দেশ বানাতে বলেন, আমার আইডিয়াল দেশটা হবে এরকম, যেখানে যে আমাকে গালি দিবে সেও পাশে বসে থাকবে, কোনো অসুবিধা নাই আমার। বাট কোনো সমাজেই কনটেক্সটে এরকম না। আপনি এমনকি পাশ্চাত্যের যে কোনো দেশের কথাও যদি ভাবি, হ্যাঁ, সেখানেও এমন কিছু বিষয় আছে যেখানে আপনি আক্রমণ করে কথা বলতে পারবেন, এটা তো আপনি জানেন। রাইট। আপনি যে আগে যে দেশে ছিলেন জার্মানি, আমি উল্লেখ করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিল, কিন্তু আমি এটুকু আপনি বললেই বুঝতে পারবেন যে সেখানেও আপনি অনেক কথা আছে যেটা আপনি বলতে পারবেন না, অনেক আক্রমণ আছে যেটা আপনি করতে পারবেন না। সেটা তো মুক্ত চিন্তার দেশ, তাই না? কিছু কিছু জিনিস কনটেক্সটে ভাবতে হয় যে আমরা কোন কথাটা কিভাবে বলবো এবং কোনটা বলবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওই স্টলের ঘটনাটা, ওই স্টলের ভিডিওটাকে আপনি দেখেছেন, আমি তো মনে করি প্রথমত ওই স্টলে কাউকে যেতে দেওয়া উচিত হয়নি কনফ্রন্টেশনের জন্য। এটা বাংলা একাডেমির আগেই তাদের সঙ্গে কথা বলা ঘোষণা দিয়ে গেছে, আগের থেকে বলে চলে গেছে, না এটা আগেই করা উচিত ছিল। কিন্তু পাশাপাশি আমার তো মনে হয়েছিল যে ভিডিওটা আমি দেখেছি, ভিডিওটা নিশ্চয়ই আপনিও দেখেছেন,
ওখানে উস্কানি তো ওই দিক থেকেও ছিল, ইউ নো হোয়াট আই মিন। মানে এদের যেমন ওখানে যাওয়া উচিত হয়নি, এটা বাংলা একাডেমির উচিত ছিল ডিল করা, তাদের কোনো বক্তব্য থাকলে বাংলা একাডেমি বলা উচিত ছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেমন ওখানেও এক ধরনের প্রভোকেশন ছিল। আমি দুইটার কোনোটাকে সঠিক মনে করি। ওকে, ঠিক আছে। আমি আমি আপনার বক্তব্যের মনোযোগ পাঠক হওয়ার কারণে আমি আরেকটা প্রসঙ্গে যাই, যে আপনি ইদানিং প্রায় বিভিন্ন বক্তব্যে মানে এটা মনে করিয়ে দিচ্ছেন আমাদেরকে, আমি কোট করছি, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে 2024 সালের অভ্যুত্থানে। এই নবায়নকে কেউ দেখছেন হচ্ছে প্রফেসর ইউনূসের একটি কথা, যেখানে উনি বলেছিলেন যে রিসেট বাটনের কথা, সেই কথার কনটেক্সটে অনেকে এটা দেখেন। কিন্তু আমরা আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের যে নবায়নের কথা আপনি বলছেন বা বুঝাচ্ছেন, সেই নবায়ন কি এরকম যে সরকারি বেসরকারি উদ্যোগে দাবি যেটা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, আমি আবার বলি, আমি এগুলির সাথে কিন্তু আওয়ামী লীগ অ্যাসোসিয়েট করি না, কারণ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ, এবং হাসিনার আওয়ামী লীগ, মানে ওইটা কেমনে আর ভালো হবে কি হবে না হবে ওইটার সাথে আমার ইয়া না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে, সরকার থেকে বলা হচ্ছে, যখন সেগুলি জুলাই স্পিরিট ধারণ করে সমন্বয় করা হবে। ইন্টারেস্টিং, তাই না? মানে মুক্তিযুদ্ধের স্মৃতিকে জুলাই স্পিরিটের সাথে ম্যাচ করতে হবে। আমি আপনার দুই চারটা ঘটনাও বলি ভাই, তাহলে আপনি বুঝবেন। না, এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। এই জন্যই কি সরকারি বেসরকারি উদ্যোগে এই দাবিগুলি করা হচ্ছে কিনা ছোট ছোট জায়গায়, যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে, প্রদর্শন করা যাবে যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে। যেমন আমি উদাহরণ দিতেছি, তাহলে আপনি বুঝবেন। যে ধরেন বঙ্গবন্ধু এভিনিউর নাম পাল্টে শহীদ আবরার এভিনিউ করা হলো, খুব ভালো কাজ করছেন, এটা জিন্না এভিনিউ করে দেন, আরও ভালো। স্বাধীনতার দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে রাখা হয়েছে। জাতীয় জাদুঘরের মুক্তিযুদ্ধের গ্যালারি জুলাই স্পিরিট ধারণ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চের ভাষণ তো দূরের কথা, পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়ালচিত্রও থাকবে না। মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে সহযোগী মুক্তিযোদ্ধা। এসবের মাধ্যমে আসলে মানে আপনার রিডিংটা কি ফারুকী ভাই? মানে আপনি কি এখানে প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধর মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। যেদিন 5 আগস্ট হাসিনা পালিয়ে গেলেন, ওই দিন বিকেলবেলা আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ভ্যারাইটি তারা আমার একটা কোটেশন চায় এই ঘটনাটা সম্পর্কে। তখন আমি এটা এখনো গুগল করলে আপনি পাবেন, সেখানে আমি তো এই কথাটা বলেছিলাম যে ইট ফেল্ট লাইক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স। নাও এটার অর্থটা কি? দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি? দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না, এটা কবিতা, এটা অ্যালেগরি। দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল। মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে, আমার দেশটা আরেকজন চালাবে না। কিন্তু গত 15 বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে। আপনাকে খেয়াল করে দিই, সুজাতা সিং 2013 ইলেকশনের সময় এসে উনি কেন এরশাদকে বলছে তোমাকে ইলেকশনে আসতে হবে? হোয়াট ইজ দ্য রিজন? বাংলাদেশ থেকে কি আমরা কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশনে আসতে হবে? এভাবে তো তার মানে কি? তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি। আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন। আপনি বলতে আমি বলছি সরকারকে, তৎকালীন সরকারকে। তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি, আমি মোদিজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে, বলে আসেনি? প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে। আচ্ছা, এবার ওবায়দুল কাদের বলেননি এই কথা? এটা সবাই বলেছে, তলে তলে সব হয়ে গেছে। এখন এইটার অর্থ কি? এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন না, আপনার দেশটা চালাচ্ছিল অন্য আরেকটা দেশ। এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ। অ্যাবসলিউটলি। এখন মুক্তিযুদ্ধকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন, কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন, পক্ষের শক্তির বড়ি, রাইট? তার মানে তখন বোঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন। অবশ্যই 2024 আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে কেন জাতি এটাকে নবায়ন, আমিও বলেছি মুক্তিযুদ্ধের নবায়ন কেন বলছি, এই কারণে বলছি যে যেই মুক্তিযুদ্ধের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে ফলাফলটা কি? রাষ্ট্রের
প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব, অর্থাৎ আমি আমাকে চালাবো, অন্যের কথা আমি চলবো না। রাইট। এইটা যখন গন কেস হয়ে গেল, যখন এমনকি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাহাদকে মরে যেতে হলো, রাইট, এবং মরে যেতে হলো কার হাতে? ক্ষমতাসীন সরকারের ছাত্রলীগের হাতে। আপনি বুঝেন অবস্থা। আমার হাসিনার সমালোচনা করেনি, করছে আরেক দেশের সমালোচনা। এইটা উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী। তার মানে হাসিনার বাহিনী আসলে ছাত্রলীগের 20 জনের মৃত্যুদণ্ডও হয়েছে আসলে হাসিনার আমলে। আসছে কারণ তখন তার কোনো উপায় নেই কিছু করার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কনটেক্সটটা তো, দেশটা তো এরকমই ছিল। এখন যখন 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেল, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি। and which is why people are saying এটা মুক্তিযুদ্ধের নবায়ন। ফাইন, পরিষ্কার করা গেছে। আর দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, ছোট করা এর কোনো প্রশ্ন নাই। আমাদের সরকার মুরাল কেন ঢেকে দেওয়া হচ্ছে ভাই? আসছি, দেখেন ওগুলো হচ্ছে শেখ মুজিবের উপর ক্ষোভ। এবার আসি, 71 পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকাকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি, রাইট? 72 থেকে 75 উনি কিন্তু ভয়াবহ কাজ করেছেন। আমরা তারপরে কিন্তু এই আলাপটা 72 থেকে 75 আলাপটা কিছুটা সচেতন ভাবে আমরা চেপে গেছিলাম। কেন? ঠিক আছে, 75 এরকম একটা ঘটনা ঘটেছে, ঘটনার মধ্যে দিয়ে আমরা ওই অংশটাকে ভেবেছি ঠিক আছে, এটার এক ধরনের ক্লোজার হয়েছে। ফলে 72 থেকে 75 প্রসঙ্গটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা আর তোলে নেই। বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার নেতৃত্ব দেওয়ার জন্য তাকে স্বীকৃতি দিয়েছে। এবং আমি আপনাকে যদি খেয়াল করে দিতে পারি, বিএনপি তাদের আমলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমানের অবদানের কথা কিন্তু সংসদে বলেছে, রাইট? এবং ইফ আই এম নট রং, আমি সালটা এখন মনে পড়ছে না, বিএনপির এই মুহূর্তে যিনি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু 2004 ইয়াতে গেলেন যে গোপালগঞ্জে ওনার 3 বা 4 কবর জিয়ারত করতে গেছেন, রাইট? হ্যাঁ, আমার সালটা মনে নেই এই মুহূর্তে। এই জিনিসগুলো কিন্তু করা হয়েছিল এটার জন্য যে ওকে, ইতিহাসে অনেক ভুল ভ্রান্তি ছিল, একটা রিকনসিলিয়েশনের দিকে যাওয়া হোক। হ্যাঁ, কিন্তু আপনি যখন 2008-এ বিএনপির ব্যর্থতার জন্য তো আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, রাইট? যে কোনো ভাবে হোক, সেটা রাজনৈতিক ব্যর্থতা হোক, যে কোনো ব্যর্থতা হোক। হ্যাঁ, সব ক্ষেত্রে যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে তা না। অনেক ক্ষেত্রে প্রোপাগান্ডা ছিল, অনেক ক্ষেত্রে আমাদের অনেক পত্রিকার ভূমিকা ছিল, সেটা আমি এখন ডিটেলে যাচ্ছি না। কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো ডিল করতে পারাও তাদের ব্যর্থতা ছিল। এবং সব সরকারের ব্যর্থ থাকে, আমাদের সরকারের অনেক ব্যর্থতা আছে, যেটা আমরা চলে গেলেও দেখবেন। আমরা এখনো বলছি, আমরা একটু আগে বলেছি যে আমরা কিছু জিনিস ডিল করতে সময় নিয়েছি, দ্যাট ইজ ফাইন, এটা থাকে, ফাইন না, এটা থাকে। এখন আপনি 2008-এ দায়িত্ব নেওয়ার পরে সরকারে এসে আপনি কি করলেন? আপনি সরকারে এসে এমন কাজ করলেন যেটা মানে অত্যাচার, দুঃশাসন এবং ফ্যাসিবাদের চরম, মানে এই লেভেলের অত্যাচার কেউ দেখেনি। আপনি কতগুলো আয়নাঘর বানিয়েছেন সারা দেশে, কতগুলো মানুষকে গুম করে ফেলেছেন, আপনি ইউ ডিডন্ট বদার, আপনার কিছু যায় আসে না। আপনি ব্যাংকের পর ব্যাংক লুট করে ফেলেছেন কতগুলো ফ্যামিলিকে দিয়ে, আপনি যা তা করেছেন, আপনার মনে যা হয়েছে, কারণ আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষের ভোটের আমার দরকার নাই, ফলে আমি যা ইচ্ছা তা করতে পারি। এখন আপনি যখন এগুলো করেছেন, করার মধ্য দিয়ে প্রফেসর ইউনুস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেননি, বা নিয়েছেন হয়তো, বা আমি ঠিক এখন এক্সাক্ট সময়টা মনে নাই, এনডিটিভিতে একটা ইন্টারভিউতে উনি একটা কথা বলেছিলেন। আই থিঙ্ক উই ক্যান গো ব্যাক টু দ্যাট নোট অফ হিম। নোটটাতে উনি বলেছিলেন কি, যে এই যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ মুজিবের মূর্তি বা মুরাল কেন ভেঙে ফেলা হচ্ছে, তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নটা শেখ হাসিনাকে করুন। আমি মনে করি যে এটা শেখ হাসিনারও ভাবার, এবং আওয়ামী লীগের প্রতি যারা সিম্প্যাথাইজড আছেন তাদেরও ভাবার প্রয়োজন আছে যে হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের 72 থেকে 75-এর অপরাধগুলো আবার জিন্দা হয়ে উঠেছে।
এটা আওয়ামী লীগকে ভাবতে হবে। ফারুক ভাই, আমি একটা নর্মাল কথা বলি, আমি শেখ হাসিনার আমলেও এটা বলছিলাম, শেখ হাসিনা যতগুলি কাজ করে প্রত্যেকটা কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী। উনি মুক্তিযুদ্ধের স্পিরিটকে সবচেয়ে বেশি হত্যা করেছেন, এবং আপনি যেটি বলেছেন সেটার সাথে আমি একমত। মুক্তিযুদ্ধের চেতনার নামক বড়ি উনি বিক্রি করেছেন, কিন্তু সবগুলি কাজ করেছেন মুক্তিযুদ্ধের এগেনস্টে। মুক্তিযুদ্ধের এগেনস্টে না থাকলে তো উনি গুম খুন হত্যা, এই গণতন্ত্রের হত্যা, এগুলি তিনি করতে পারতেন না, সকল প্রতিষ্ঠানের হত্যা তিনি করতে পারতেন না। কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো, সেটা কোনটা? আমার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ লাগে না, আপনার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখায় তারা আসলে কারা? শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না, আমি আবার বলছি, শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে। আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরেও রিয়াকশন দেখান, মুক্তিযুদ্ধের এগেইনস্টে আপনার কি? আমি আবার বলছি, আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন, বা বাংলাদেশ আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রেগে জিগান, মুজিব রেগে জিগান, আমরা তা করে জিগামু কেন? আমারও তো হাসিনার উপরে অনেক রাগ, আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না, শেখ মুজিবের উপরে ৭১ পর্যন্ত রাগ হইতে পারি না। তো না, আমি বলি, আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে ডিসরিগার্ড, ডিজোন করার চেষ্টা করা হচ্ছে, তাহলে আপনি এই কথা বলতে পারতেন। হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে, আপনি দেখেন ভাই, আপনি এটা কেন বুঝতেছেন না? আপনি যে হাসিনা যদি 2013-তে ইলেকশনে হেরে চলে যেতেন, কেউ কে গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙতো আগে না, কিন্তু ফারুক ভাই আমার একটা কথা শুনেন, আমার কাছে আমি নর্মাল বুঝি মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা উনার বাবার সম্পত্তিও না, যদিও উনার বাবার নেতৃত্বে অনেকাংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, পুরো অংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু এটা কারো সম্পত্তি না রে ভাই, মুক্তিযুদ্ধ আমাদের সবার। আমরা তো বলছি, আমি হাসিনার উপরে রাগ হইছি, আমি মুক্তিযুদ্ধের লোক আমার কি? আবারও এখানে আমি পরিষ্কার করতে চাচ্ছি, যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না, আমিও না, আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন, রাইট? কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানুষের ক্ষোভের প্রসঙ্গটা, ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে, কারণ হাসিনা তো শেখ মুজিবকে ফ্যাসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি, আপনি এটা এইভাবে ভাবেন, শেখ হাসিনা 2013-তে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মুরালের না ভাঙা হইতো না? কিন্তু আমি মনে করি শেখ হাসিনার অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই। আপনি দেখেন, খেয়াল করে, আমি আবার বলছি, দেখেন প্লিজ, আমার এটা বলেন না যে আমি বলছি এটা উচিত হয়েছে। না, আপনি যা বলছেন সেটা পরিষ্কার, আপনি বলছেন যে আপনি বলছেন আমি উচিত হয়নি, এই কথাটা সবসময় বলছি। আমি খুব নরম মনের মানুষ ভাই, আমি মধ্যপন্থী মানুষ। আমি মনে করি সবাই, যেমন যে লোক আপনি আমি জানি না, আমার আম্মা ছোটবেলায় একটা গল্প, মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না, আমি না জেনে মন্তব্য করতে পারি না, তবে আমার আম্মা নবীজির নামে একটা কথা আমাদেরকে সবসময় বলতেন। আম্মা বলতেন যে, বাবা, এটা আপনারা অনেকেই সবাই শুনেছেন, যে নবীজির পথে কাটা বিছা রাখতো একজন বুড়ি। একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাঁটা নাই। তখন উনি জিজ্ঞেস করলেন যে, কি ব্যাপার, ওই বুড়ি কোথায়? তখন উনি জানতে পারলেন যে উনি অসুস্থ। তখন উনি ওনাকে দেখতে গেলেন। এখন এটা সহি হাদিস কি হাদিস আমি জানি না, কিন্তু আমার মা আমাকে যে ঘটনাটা বলতেন, এই ঘটনাটাকে আমার কাছে দুর্দান্ত ইন্সপায়ারিং একটা ঘটনা মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে মানুষ আমার ক্ষতি করতে চায়, আমি তাকেও যেন হেল্প করার মতো উদারতা দেখাতে পারি। আমি একটা উদাহরণ দেখাই। আপনি এখন যে দেশে আছেন, আমেরিকা, সে দেশে একজন বাঙালি ভদ্রলোক আছেন, ওনার নাম, আমি যদি নাম ভুল না করে থাকি, রইসুদ্দিন, হয়তো নাম ভুল করতে পারি, আপনি গুগল করলে পাবেন। উনি আমেরিকার কোন একটা রাজ্যে ওনার একটা দোকান শপ চালাতেন। ওই দোকানের মধ্যে ওনাকে হোয়াইট সুপ্রিমেসিস্ট একজন এসে গুলি করে ওনার চোখে। উনি বাঁচার কোনো কথা ছিল না। ওই সুপ্রিমেসিস্ট অ্যারেস্ট হয় এবং উনি দীর্ঘদিন লড়াই করে ফিরে আসে, বেঁচে আসে। তো ওই লোকের বিরুদ্ধে তো মামলা হচ্ছে, মানব হত্যার মামলা চলছে। এর মধ্যে এই রইসুদ্দিন সাহেব, অসাধারণ একটা মানবতার ঘটনা। এই রইসুদ্দিন সাহেব হজে যান। এবার হজ থেকে, আমি যদি ভুল না করে থাকি, আমি অনেকগুলো পত্রিকা পড়েছি, ফলে আগে পিছু হতে পারে, হজ থেকে এসে উনি যে লোক তাকে মারতে চেয়েছিলেন, যার মৃত্যুদণ্ড হয়েছে, ঘোষণা করা হয়েছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা সামথিং, আই থিঙ্ক মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা, তখন ওনাকে উনি দেখতে যান। দেখতে যাওয়ার পরে ওনার সঙ্গে কনভারসেশন হয়, হওয়ার পরে ওনার মন ভেঙে যায় এবং তারপর উনি একটা ক্যাম্পেইন চালু করেন। সেই ক্যাম্পেইনটা হচ্ছে ওকে যেন বাঁচানো হয়, ওকে রক্ষা করার জন্য।
এখন এই যে উদারতা রইসুদ্দিন দেখিয়েছেন, রইসুদ্দিন বলছেন এটা ওনার ধর্ম শিখিয়েছে ওনাকে উদারতা। উনি হজে গিয়ে উপলব্ধি করেছেন এই উদারতাটা উনি দেখাতে চান। আমরা এখন আপনি আমি আপনাকে উদাহরণ বলছি, জি, আপনি এটাকে কি বলবেন? এটা কি ইসলাম? আপনি মানে এখন আপনি কোন ইসলামকে গ্রহণ করবেন? এটা আপনার না, আমরা নানা সময়ই দেখেছি যে সংখ্যা লঘুর ধর্ম আচরণ এবং সংখ্যা গুরুর ধর্ম আচরণ আকাশ আর পাতাল তফাৎ করে। আমরা এটা নিয়ে আলাদা এটা নিয়ে কথা বলবো না। আমি এই জন্য ফেসবুকে অনেক আগে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সকল সংকটের মূলে সব দেশে দেখবেন সংখ্যা গুরুদের কিছু ভূমিকা। না, এটা আপনি বলছেন, এটা আমিও খেয়াল করছি। আমি শুধু আপনাকে একটা জিনিস খেয়াল করে দিই। ধরেন আমরা যে ভারতের সাথে খুবই নতজানু কূটনীতি করতাম, ভারতের কাছে আপনি যেটাকে বলছেন অনেক কিছু ওপেন করে দেওয়া হয়েছিল, রাষ্ট্রের নাম না বলেও যেটা বলেছেন, আমি এটা বলছি সেই ব্যাপারেও আমার কোনো রকম কোনো সন্দেহ নাই। এখন আমার রাগ ভারতের উপর, সেই জন্য আমি আবার জনাব তারেক রহমানকে কোট করি। জনাব তারেক রহমান বলছেন যে এই মানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান, যে 15 বছর ধরে দেখতাম খালি ইন্ডিয়ান শিল্পী এখান দিয়ে আসে সেখান দিয়ে আসে, এরা আসছে 4 মাস না 5 মাস হয়েছে, খালি পাকিস্তানি শিল্পী আসে। কারণ কি? 4 গুণ 5 গুণ 6 গুণ টাকা দিয়া পাকিস্তানি শিল্পী নেওয়ার মানে কি? আমার ইন্ডিয়ার উপরে রাগ, তো সেই জন্য কি আমি এইটা আমি পাকিস্তানি শিল্পী দিয়ে দেখাবো? এটা কি মানে কি আদারাইজেশন হইতেছে ভাই? এটা একটু বলেন। আপনি কি আমাকে প্রশ্ন করলে আপনাকে প্রশ্ন করতেছি। জি, আমি বাংলাদেশের শিল্পী দিয়ে দেখাতে চাই। আপনি জানেন যে আমি হচ্ছে একজন বাংলাদেশ পন্থী মানুষ। তার মানে এই না যে কোনো দেশের প্রতি আমার বিদ্বেষ আছে। যেমন আমি একটু আগে যে ক্রিটিসিজমটা করলাম, আমি কিন্তু আবার গাল খেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যখন বলেছিলাম যে পূজায় ইলিশ পাঠানো উচিত। এখন দেখেন, আমি এর আগে লিখেছিলাম অনেক আগে, আমি 2বার বলে দিচ্ছি খেয়াল করি। একবার লিখেছিলাম পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছিলাম, এবং ওটা লেখার পরে আমার স্ট্যাটাস শেয়ার করেছে অনেকে, শেয়ার করে বলেছে আগেই বলছিলাম এটা পাকিস্তানের রাজাকার। বুঝলেন? তখন আমি উত্তরে বলেছিলাম দ্য প্রবলেম ইজ মোহাম্মদ জাফর ইকবালরা আমাদেরকে শিখিয়েছেন, আমি নাম ধরে বললাম, ভেরি সরি, এতক্ষণ আমি অনেক নাম উল্লেখ করছিলাম না, বাট এটা এখন আর আমি ধরে বললাম যে উনি লিখেছিলেন যে বিমান পাকিস্তানের উপর দিয়ে যায় আমি সেই বিমানে যাই না, বিমানে উনি চড়েন না। মাই গড, কি পরিমাণ মানে হেট্রেড, হেট স্পিচ, এটা হেট স্পিচ, এটা পৃথিবীর যে কোনো সভ্য দেশ হইলে তার বিরুদ্ধে আসলে। আচ্ছা, এখন আসেন, আমি তখন ওই লেখা লিখেছিলাম পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে, তার মানে যদি পাকিস্তানের সব মানুষকে আমি ইয়াহিয়া খান মনে করি, দ্যাটস ভেরি রং। আমার অনেক বন্ধুকে আমি চিনি যারা একজন ইয়াহিয়া খান না। ভারতের অনেক নীতির সমালোচনা যখন আমি করেছি তখন আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম, ওইটা নিয়েও আমি সমালোচিত হয়েছি, কারণ ভাই আমি সাদা কালোতে দেখতে পছন্দ করি না। আমি তখন লিখেছিলাম যে ভারতের 100 কোটি মানুষই নরেন্দ্র মোদী না। আমার বহু বন্ধু আছে যারা মোদীর নীতির সমালোচনা করতে করতে কি বলে দিন রাত পার করছে, এবং মোদীর ভিকটিম। There are people in India who are worst victim of Modi. ফলে আমার বক্তব্যটা হবে আমরা যেন কোনো কিছু পেইন্ট ব্রাশ না করি, একটা পেইন্ট ব্রাশ দিয়ে না করি। ভারত, দেখেন আপনি ভারতকে দিয়েছেন কেন? আপনি হাসিনা ভারতকে সব ঢেলে দিয়েছেন। আপনি ভারত কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আপনি ঢেলে দিলে সে সব গ্রহণ করবে, এটা আপনার সমস্যা, আমার সমস্যা। তো এখন আমাকে আমার রাষ্ট্র হিসেবে আমাকে নেগোশিয়েট করতে পারতে হবে। আমি যদি নেগোশিয়েট করতে না পারি, আমি তো দোষ আমার রাষ্ট্রের যে সরকার পরিচালনা ছিল তাকে দিব। ফারুক ভাই, আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, শেষ প্রসঙ্গ হিসেবে আমরা রাখছিলাম, কিন্তু উই হ্যাভ টু এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর 10 minutes. আশিস, ক্যান উই ডু দ্যাট? ও মাই গড, ইয়া ফারুক ভাই, জিনিসটা হলো যে নববর্ষ নিয়ে কথা কইতে হবে আর কি, এটাই আমাদের শেষ প্রসঙ্গ, যেহেতু সামনে নববর্ষ আসতেছেও। আপনি নববর্ষ উদযাপনটাকে অন্তর্ভুক্তিমূলক করতে চাচ্ছেন, কথা বারবার বলছেন এবং করছেনও, এটা দিয়ে আপনার নানা ধরনের প্রশংসায় যেমন আপনার কাছে আছে, আবার কেউ কেউ এই এন্টিথিসিসটাও দিচ্ছে যে উদযাপনে আদিবাসীদেরকে যুক্ত করলে তাদের নিজস্ব যে বর্ষ বরণ আছে সেটা হারিয়ে যেতে পারে, মিশে যেতে পারে, তাদের স্বাতন্ত্র্য বর্ষ চর্চা ঝুঁকিতে পড়তে পারে। এইটার জবাব আপনি আসলে কিভাবে দিচ্ছেন? এটা মোটেও ঠিক না। প্রথম কথা হচ্ছে আমাদের উৎসব 2 দিন ব্যাপী হচ্ছে, চৈত্র সংক্রান্তি এবং ঢাকায় বর্ষবরণের র্যালি, যেটা পহেলা বৈশাখ বেরোচ্ছে। এখন চৈত্র সংক্রান্তি আসলে ট্র্যাডিশনালি বাঙালি এবং আমাদের দেশের যত অন্যান্য জাতিগোষ্ঠী আছে তারা পালন করে, চাকমা, মারমা, গারো, বিভিন্ন নামে, কেউ সাংরাই, কেউ বিজু, কেউ ওয়াঙ্গালা, বিভিন্ন নামে করে।
কেউ ফাগুয়া, এই উৎসবগুলো সব সব জায়গায় হচ্ছে। চৈত্র সংক্রান্তি 13 এপ্রিল, এবং এর মধ্যে কোথাও কোথাও আমি নিজেও যাচ্ছি, ফিজিক্যালি চেষ্টা করছি যেতে। আমার মন্ত্রণালয় কোথাও কোথাও কন্ট্রিবিউট করছে, পার্টিসিপেট করছে। ফলে এই উৎসবগুলো জাঁকজমকপূর্ণভাবে সারা দেশেই হচ্ছে। এগুলো কোনোটাই বন্ধ হয়নি, বরং আরো বাড়ছে। এবং বাড়ার জন্য মন্ত্রণালয় এর আগে যত টাকা খরচ করতো তার দ্বিগুণ বরাদ্দ করেছে। ফলে তাদের স্বাতন্ত্র্য আমরা শ্রদ্ধার সঙ্গে রক্ষা করছি, নাম্বার 1। নাম্বার 2, ঢাকায় কেন্দ্রীয়ভাবে যেটা হচ্ছে শোভাযাত্রা বর্ষবরণের, এইটা আসলে মধ্যবিত্তদের চালু করা উৎসব। এটার ইতিহাসটা আমাদের 2 লাইনে বলতে হবে। এটা চালু হয়েছে যশোরের চারুপীঠে, শিল্পী শামীম ভাইয়ের উদ্যোগে। তখন এটার নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা। এবার শামীম ভাই যখন ঢাকা পড়তে আসলেন, তখন উনি ওনার চারুকলার বন্ধু বান্ধব সবাইকে মিলে উৎসব করলেন। তখন এটার নামটা হয়ে গেল আনন্দ শোভাযাত্রা। এই নামে কিছুদিন চলার পরে, আমার সালটা মনে নাই, 95 বা 96 এরকম একটা সময়, ওয়াহিদুল হকের পরামর্শে এটার নাম করা হলো আবার মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা জিনিসটা আসলে মূলত উপরে বলা হয়েছে বাঙালি সংস্কৃতির একটা উৎসব, আসলে এটা আওয়ামী লীগের পলিটিক্যাল অপোনেন্টকে উইপনাইজ করার কাজে ব্যবহার করা হয়েছে। মতিউর রহমান নিজামীর ব্যঙ্গচিত্র করা হয়েছে, খালেদা জিয়ার ব্যঙ্গমূর্তি করা হয়েছে, মানে যা যা আওয়ামী লীগের শত্রু তাদের সবাইকে এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি জয়নাল হাজারীকে কখনো দেখেন নাই ওখানে, রাইট? দেখবেনও না। এই কাজগুলো করার মাধ্যমে এটা একটা বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত করা হয়েছিল। আমরা এবার যেটা করছি, বর্ষবরণের শোভাযাত্রাটা সারা বাংলাদেশের মানুষের শোভাযাত্রা পরিণত করছি। সেখানে চাকমা, মারমা, গারো, বাঙালি সব জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। তাদের নিজস্ব উৎসব থাকছে, এটা একটা কেন্দ্রীয় শোভাযাত্রা হচ্ছে ঢাকায়। হ্যাঁ, ফলে এইটা ইনক্লুসিভ করার মধ্য দিয়ে আমরা এই উৎসবটাকে বাংলাদেশের করে তোলার চেষ্টা করছি। দ্যাট ইজ ইট। এখানে কেউ কারো স্বাতন্ত্র্য হারাচ্ছে না। ওকে, বরং তারা প্রত্যেকে তার তার স্বাতন্ত্র্য নিয়ে একই কেন্দ্রীয় র্যালিতে অংশ নিচ্ছে। চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রা বের হয় ট্রেডিশনালি, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে, তার মূল সমন্বয়ক থাকে শেষ বেঁচে শিক্ষার্থীরা। তারা এটারে বলতেছে যে তারা এটার সঙ্গে আর থাকতে চায় না, কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার স্যাপার দেখে। তো এইটাকে আসলে আপনারা কেমন দেখতেছেন? যে আপনি খালেদা জিয়ার হাতে পেট্রোল বোমা, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না? মানে ইটস ফানি। এখানে এই নববর্ষের র্যালিটাকে কমপ্লিটলি পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে। আমরা এটা থেকে বের করে আপামর বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত করছি। চাকমা, মারমা, গারো, বাংলার কৃষক। আপনি কখন এখানে বাংলার কৃষকের মাথাল দেখেছেন? আপনি দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো দেখেছেন? আপনি দেখবেন হচ্ছে দাড়ি টুপিওয়ালা সিং, তারপরে গোলাপি শাড়ি পরা বেগম খালেদা জিয়া। দিস ইজ হোয়াট ইউ হ্যাভ ডান। সো আপনি সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয়নি। আর এখন আমরা যখন সব মানুষের উৎসব করছি, এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেন মনে হচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে, আমরা আপনার কাছে জানতে চাইবো যে শনিবার বিকেলটা অনেক দর্শকও জানতে চাইছে যে শনিবার বিকেল তো এখনো আলোর মুখ দেখলো না, 7 মাস হয়েছে এই সরকার এসছে। এর কি কোনো স্পেশাল কোনো রিজন আছে? আপনি শনিবার বিকেল নিয়ে অনেক কথা বলেছেন, তার চেয়ে অনেক বেশি কথা আপনি বলতে পারেন নাই। কেন শনিবার বিকেল কোথায় গিয়ে আটকে গেছে, এটি এখন আসতে বাধা কোথায়? না, প্রথম কথা হচ্ছে শনিবার বিকেল ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। সোনি লিভে দেখা যাচ্ছে। সোনি লিভ বাংলাদেশ থেকে অ্যাক্সেসিবল। এবং যারা প্রথমে যখন বাংলাদেশ থেকে অ্যাক্সেসিবল ছিল না, তখন সোনি লিভে আসা মাত্রই পাইরেটেড করে অনলাইনে সবাই দেখেছে। সো এই ছবিটা ইজ নো মোর এ নিউ ফিল্ম। কিন্তু তারপরেও ডেফিনেটলি আমরা এই ছবিটা রিলিজ করতে চাই। এটা প্রযোজক সুবিধাজনক সময় জমা দিয়ে তার মতো করে সার্টিফিকেট নেবেন, এটার সঙ্গে বাধার কিছু নেই, কোনো বাধা নাই। কিন্তু আপনি এটা প্রদর্শন করতে চাচ্ছেন না এখন এই মুহূর্তে, তাই তো? না, এটা অলরেডি প্রদর্শিত হচ্ছে, এটা ওটিটি প্ল্যাটফর্মে না, ওটিটি মানে আমি বলতেছি থিয়েটারে প্রদর্শনের কোনো একটা ছবি থিয়েটারে হয়তো আমি কোনো না কোনো স্ক্রিনিং করব, রিলিজও করবে প্রযোজক। কিন্তু কোনো সমস্যা তো নাই এটার কোনো থিয়েটারে প্রদর্শনের ব্যাপারে?
না ওটিটি আমি তো দেখি না। আপনি আপনি ওকে, আপনি এটা করতে পারেন। আপনি 420 নাটক এখনো সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখে, আবার 840 বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এটাও প্রশ্নিত হয়েছে, কিন্তু কেউ কেউ অভিযোগ করতেছেন যে আপনার এই কাজগুলি আসলে রাজনীতির প্রতি ঘৃণা উৎপাদন করতে পারে, বিরাজনীতিকে উৎসাহিত করতে পারে, অনির্বাচিত সরকার অরাজনৈতিক সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান এটাতে বোঝা যায় কিনা, আপনার কাছে কি মনে হয়, আপনার মনের মধ্যে এটা আছে কিনা? না না না, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি ধরেন আপনি কোনো একটা জিনিসের আপনি মাথা ব্যথায় নিয়ে একটা ফিল্ম বানালেন, তার অর্থ এই না তো যে আপনি বলছেন মাথাটা কেটে ফেলবো। আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, আচ্ছা, এটা আমার শেষ প্রশ্ন, কারণ আপনার সাথে আসলে কথা বলা খুবই আনন্দদায়ক। আমি একটু দর্শকদের বলতে চাই, মোস্তফা সরোয়ার ফারুকে আমাকে বলেছিলেন যে আমার অনুষ্ঠানটা টানা কিনা, মাঝখানে আসলে আমরা বিজ্ঞাপন বিরতি নিই কিনা বা এই অনুষ্ঠানের মধ্যে, কারণ তিনি সারাদিন মিটিং করে এসে তার একটা শারীরিক কন্ডিশন অনেক সময় মনে হয় যে তিনি আরেকটু লম্বা হয়ে শুয়ে থাকতে চান। তা আমি বলেছিলাম যে না, আমরা গল্প আড্ডায় কথা এটি পার করে দেবো। সেটি দেখা যাচ্ছে আমরা 1 ঘন্টা 10 মিনিট করে ফেলেছি, সেই জন্য এটি আসলে শেষ অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ এবং মানে আপনি আমাদের সাথে থাকার জন্য। শেষ প্রশ্ন, যে আগে প্রতিটি আমলে আমরা শিল্পীদের লিখিত অলিখিত কালো তালিকা দেখতাম, এখনো সেই প্রবণতা রয়েছে কিনা? শিল্পকলায় নাটক বন্ধ করতে হয়েছিল কয়েক মাস আগে, মামুনুর রশিদকে মঞ্চে আসতে মানা করা হয়েছিল, চারুকলার মঞ্চে রফিকুর নবীকে দেখতে দেওয়া হয় নাই, তারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ ছিলেন বা আছেন, এইটাতে তাদের শিল্পী চরিত্র খারিজ হয়ে যায় কিনা? মোস্তফা সরোয়ার ফারুকের থেকে শুনবো, শেষ 1 মিনিট। না, খারিজ হয়ে যায় না। আমি মনে করি যে শিল্পী নানান বিশ্বাসী হতে পারে, কিন্তু এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হিটলারের পতনের পরে হিটলারের সকাল, হিটলারের পোশাক, হিটলারের দিন, হিটলারের রাত, এরকম অজস্র বই লিখেছেন এরকম একটা মানুষ। উনি কি আসলে খুব স্বাভাবিকভাবে যিনি এন্ডোর্স করেছেন যে হিটলার যে মানুষ মারছে এটা ঠিক আছে, এটা যারা এন্ডোর্স করেছেন তারা কি খুব স্বাভাবিকভাবে না, হিটলারের অপরাধের মাত্রা এবং হিটলারকে যারা অ্যানাবল করেছেন তাদের সংখ্যাটা এরকম ছিল বা তারা মানুষটা এরকম ছিল যে আমাদের মধ্যেও অনেকে, এমনকি উপদেষ্টাদের মধ্যে অনেকেও শেখ হাসিনার সাথে যেরকম সম্পর্ক ছিল পরিবারের বা নিজের, তারাও কিন্তু আসলে সেই তালিকায় পড়ে যেতে পারেন। মানে হিটলারের ব্যাপারটা আর বাংলাদেশের ব্যাপারটা বাংলাদেশে অনেকে বাধ্য হয়ে করেছেন। আমাকে মানুষজন জানতে চায় যে ও তো আসলে ওই সরকারের সময় খুব বেশি প্রতিবাদ করে না। আমি বলছি যে হাসিনার কোলে গিয়া যে উঠে নাই, সরি মানে হাসিনা সরকারের কোলে গিয়া যে উঠে নাই, এইটাই হলো অবস্থা। এখন আমার একটা প্রশ্ন আছে, আমাদের উপদেষ্টাদের মধ্যে কে হাসিনা ঘনিষ্ঠ, নাম বলেন। মানে আপনি আমাকে নাম বলতেই বলতেছেন? মানে আমি হিটলারের স্কেলে হিটলারের সাথে যার একটু এরকম সম্পর্ক আছে তার সাথে ঘনিষ্ঠতার জায়গা থেকে বললে এরকম বলাই যায় যে এর সাথে এটা নট এ সিঙ্গেল ওয়ান নাই। আমি আপনাকে পরিষ্কার বলি, রণবীর স্যারের কথা বলি। রণবীর স্যার যখন হাসিনা মানুষ খুন করছেন, উনি গণভবনে গিয়ে কেন গেছিলেন? আপনার দায়িত্ব ছিল শিল্পী হিসাবে, শিল্পী রফিকুর নবী, যে রফিকুর নবীকে আমরা মানবতার শিল্পী বলতাম সবাই, না? ওনার কি দায়িত্ব ছিল ছাত্র হত্যার বিপক্ষে কথা বলা, নাকি গিয়ে খুনি হাসিনাকে ক্ষমতা রাখার পক্ষে কথা বলা? আপনাকে একটা পরিষ্কার জিনিস জানতে হবে, যে মানুষ 1 মাসে 1400 মানুষ খুন করেছে, আপনি শিল্পী হলে কোনোভাবে আপনি তার পক্ষে দাঁড়াতে পারেন না। আর চ্যাপ্টার ইজ ক্লোজড, নাম্বার 1। নাম্বার 2, অনেকে এই আন্দোলন চলার সময় বিবৃতি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের হয়ে, তাদেরকে তো প্রশ্ন করতে হবে যে আপনি যে ছাত্র হত্যার উস্কানি দিলেন বিবৃতির দেওয়ার মাধ্যমে, এই উস্কানি দেওয়ার বিচার কি এখন হয়েছে তাদের? না, হয়নি। ফলে আপনি কনটেক্সট ভাবতে হবে যে এই পুনর্বাসনগুলো যে আপনি প্রত্যাশা করছেন, তাহলে এই পুনর্বাসনের আগে তো আপনাকে বিচার প্রক্রিয়া পার হয়ে আসতে হবে, আপনাকে সংশোধন প্রক্রিয়া পার হয়ে আসতে হবে। এরকম একটা লিস্ট করছেন নাকি? মানে রণবীর স্যারের মতো, মামুন রশিদের মতো এরকম কে কে আছে? না, তাহলে লিস্ট করলে ভালোই তো। না, ধরেন জার্মানিতে এরকম একটা লিস্ট আছে, কিন্তু আপনি দেখে নিবেন যে ইনারা হচ্ছে হিটলারের এই সময়ের এনাবলার। একটা লিস্ট করলে ভালোই তো। না না, আমি মনে করি প্রথম কথা হচ্ছে এই যে আপনার সঙ্গে আমি একমত, হয়তো আমাদের যদি এরকম একটা উদ্যোগ থাকতো যে কারা কারা ওই সময় বিবৃতি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, কিন্তু আপনি কেন ধরে নিচ্ছেন যে তাদের বিরুদ্ধে কোনো একদিন মামলা হবে না? ধরেন এই মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু শুধু আমরাই যে করবে তা না, অন্য অনেকেও সে করতে পারে। কারণ আপনি যখন কোনো গণহত্যা উস্কানি দিবেন, এই মামলা কিন্তু 30 বছর পরে হতে পারে। মামলার জায়গাটা আমি নাই ফারুক ভাই, আমি মামলার কথা আমি বলতেছি না। আমি বলতেছি যে ধরেন এই কয়জন হচ্ছে হাসিনার পক্ষে বিবৃতি দেওয়ার জন্য আমরা তাদেরকে আর ওন করি না শিল্পী হিসাবে। তারা শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, নাট্যবিদ, এই
চিহ্নাট্যজন হিসেবে তারা তাদের অবস্থান হারাইছেন। সুতরাং আপামর জনগণ আপনারা তার সাথে আর থাকবেন না। আমি বলতেছি হিটলারের পরে এরকম একটা তালিকা হয়েছিল, যারা পালায়েও গেছিল তারাও কোনোদিন আর মেইন স্ট্রিমে এটার মধ্যে এটা হয় নাই। আপনারা এটা এরকম করবেন কিনা বা করার উদ্যোগ আছে কিনা? মানে এটা আইসিটি হ্যাজ টু লুক ইনটু দিস অ্যাকচুয়ালি, যে কারা কারা এই উস্কানিগুলো দিয়েছে। এটা আই এম শিওর মানে তারা তাদের সামর্থ্য দিয়ে এখন প্রধান অপরাধীদের বিচারের ব্যবস্থা করছে। আই এম শিওর এটা কোনো না কোনো সময় আসবে। ইতিহাসে এগুলো প্রশ্নগুলো সমাধান করে যেতে হবে। আপনি যদি এই প্রশ্নগুলো সমাধান না করে যান তাহলে কিন্তু মুশকিল পড়বে সামনে। এটা আরেকটা ডিভাইড করবে না তো, মানে কোনো ডিভাইড করবে না তো? এটা আরেকটা আমি মনে করি পরিষ্কার করার জন্য, এটা পরিষ্কার করার জন্য, পরিষ্কার করার জন্য যে কারা কারা এই ছাত্র হত্যার সময় উস্কানি দিয়েছেন তাদের নামগুলো স্পষ্ট করা উচিত। অবশ্যই তাদের একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, এবং এটার জন্য আপনি সরি হ্যাঁ আপনি শেষ করেন তাহলে। এটা তাদের একটা সংশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত। ওকে, তাহলে মানুষ জানবে যে আপনি শিল্পী হলেই, কেবল যে আপনি শিল্পী বলেই একটা খুনকে সমর্থন করে আপনি পার পাবেন না। রাইট। এইটার জন্য যেটা হয়েছে, আপনাকেও তো কত ঝামেলার মধ্যে পড়তে হয়েছে যে আপনি আসলে পুরস্কার দিয়া সেই পুরস্কার ফেরত নিতে হয়েছে। কোনটা? বাংলা একাডেমিকে পুরস্কার ঘোষণা কইরা তারপর আবার সেই পুরস্কার ঘোষণাটা বন্ধ করতে হয়েছে। পরে নতুন বাংলা একাডেমির পুরস্কার আমি ঘোষণা করিনি, বাংলা একাডেমির পুরস্কার আমি উইথড্র করিনি। এটা বাংলা একাডেমির কাজ। না, দোষ আসছে আর কি আপনার ঘাড়ে, দোষ আসছে আপনার ঘাড়ে। দোষ না, দোষ গুণ যাই আসুক সেগুলি আপনার ঘাড়ে আসছে আর কি। এটাই হয় মানে বাংলা একাডেমি বা এই আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, এটা নিয়ে আমাদের আরেকদিন কথা বলা যাবে। আমাদের সাংস্কৃতিক নীতিমালা নিয়ে আরেকদিন কথা বলা যাবে। আমাদের কালচার ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কি করে যেতে চাই আরেকদিন কথা বলা যাবে অবশ্যই। এবং আপনি কি করে মধ্যপন্থাকে আসলে সামনে এগিয়ে নিচ্ছেন এর চ্যালেঞ্জগুলি নিয়েও নিশ্চয়ই আমরা সামনে আরো শুনবো। কিন্তু আমরা সকলেই চাই যে আপনি যেসব উদ্যোগ নিয়েছেন, যেই সব উদ্যোগের মধ্যে এক্সক্লুসিভিটি আছে, আপনি সবাইকে নিয়ে পথ চলতে চাইছেন। আপনি নিজেকে নরম মানুষ বলছেন, কিন্তু আপনি আসলে সিদ্ধান্ত নিতে সময় আপনি খুব দৃঢ়তা দেখাচ্ছেন নানা বিষয়ের ক্ষেত্রে। আমরা আপনাদের সাফল্য কামনা করি, এই সরকারের সাফল্য কামনা করি। বন্ধু হিসাবে, যোগ্যতর পথ প্রদর্শক হিসাবে আমরা আপনার সাফল্য কামনা করি। এবং আমার কাছে মনে হয় যে আপনি এটা পারবেন, এবং আপনার জায়গা থেকে ঠিকানার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মোস্তফা সরোয়ার স্যারকে। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ।